আমি কিন্তু গিগ দেওয়া মাত্র আধা ঘন্টার পর কাজ পেয়েছি। কম বাজেটে কাজ করলে সে টপ রেট কখনোই পাবেন। সেই $5 থেকে এখন আপনার হচ্ছে দেখা যাচ্ছে $4000 পর্যন্ত আপনার এক মাসে ইনকাম হয়ে যাচ্ছে। টপ রেটেড পেতে গেলে অবশ্যই এভারেজ সেলিং প্রাইসটা বেশি লাগবে। এই বয়সে এসে আপনি যে আপনার ফ্যামিলির জন্য নিজে থেকে একটা বাড়ি তৈরি করতে পারছেন, একজন স্টুডেন্টের জন্য সাপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে বিগিনারদের জন্য এসআর ড্রিম আইটি ছাড়া আমি মনে করি যে আর কোনো বিকল্প নাই। যখন আমি $10 কাজ পাই তখন থেকে আমার বাসায় পজিটিভ ফিডব্যাক ছিল। এসআর ড্রিম আইটির স্টুডেন্ট থেকে সাপোর্ট ট্রেনার হওয়ার যে জার্নিটা, কারণ আমার কাছে ফাইবার অ্যাকাউন্ট ভীষণ দামি, একটা সরকারি চাকরির মতো। 4 মাসের মধ্যে 30টা অর্ডার কমপ্লিট করা তো আসলে মুখের কথা না। কত মাসে ধরেন 3000 বা 4000 এরকম হয়েছিল আর কি। এখনকার বর্তমান যে জেনারেশন, ধৈর্য জিনিসটা হচ্ছে থাকে না। একটা ট্রেনার যতই কাজ শিখাক, আপনার যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আমরা কি এটা বলতে পারি যে আপনি ফাইবারের প্রতি খুব বেশি লয়াল? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এসআর ড্রিম আইটির পডকাস্ট প্রোগ্রামে। আজকের এপিসোডটা একটু ডিফারেন্ট অ্যান্ড একটু স্পেশাল, কারণ হচ্ছে আমাদের সাথে যিনি আছেন উনি এসআর ড্রিম আইটির প্রথম ব্যাচের স্টুডেন্ট এবং উনি বর্তমানে টপ রেটেড একজন ফ্রিল্যান্সার। তো ওই প্রথম ব্যাচের স্টুডেন্টদের সাথে আসলে সম্পর্কটা একটু ডিফারেন্ট থাকে, অন্যরকম থাকে। তো ওনার লাইফ স্টোরিটাও কিন্তু অনেক কষ্টের ছিল, অনেক স্ট্রাগল করে উনি এই পর্যন্ত আসছেন। তো এসআর ড্রিম আইটির সাথে ওনার যাত্রাটা শুনবো। আরেকটা বিষয় আমি মেনশন করি, সেটা হচ্ছে উনি আমাদের স্টুডেন্ট থেকে কিন্তু এখন বর্তমানে সাপোর্ট ট্রেনার হিসেবেও আমাদের সাথে সংযুক্ত আছেন। তো কথা বলবো আমরা আজকে কার্তিক সরকারের সাথে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা আপনি তো আমাদের ব্যাচ 1-এর স্টুডেন্ট, এসআর ড্রিম আইটির প্রথম ব্যাচের স্টুডেন্ট। এসআর ড্রিম আইটির প্রথম ব্যাচে শুরুতেই যেহেতু ব্যাচ 1, এই জন্য আমি প্রথমে এই বিষয়টা জানতে চাবো যে আপনি এসআর ড্রিম আইটিতে কীভাবে ভর্তি হলেন? আচ্ছা, আমি হচ্ছে শুভ স্যারের প্রথমে হচ্ছে আমি লার্নিং অ্যান্ড আর্নিং একটা প্রকল্প ছিল, স্যার ওখানে ট্রেন করতো। আচ্ছা, মানে এসআর ড্রিম আইটি আসার আগে? হ্যাঁ, ওইখান থেকে প্রথম হচ্ছে আমি স্যারের সাথে আপনার কানেক্ট হই। তারপর হচ্ছে আমি ব্যাচ 1-এ ভর্তি হই। তারপর হচ্ছে আমি আরেকটা কোর্স করি, সেটা হচ্ছে 25তম, মেবি 25, মানে দুইটা ব্যাচে কানেক্ট। এটা মার্চেন্সের একটা কোর্স ছিল, 25 নাম্বার কোর্স মেবি আর কি। আমার এখন আর কি ব্যাচ নাম্বারটা খেয়াল নেই। সো এই বিষয়ে আমরা একটু পরে আসি। এসআর ড্রিম আইটির সাথে আপনার যাত্রা, স্টুডেন্ট থেকে সাপোর্ট ট্রেনার, লং স্টোরি, রাইট? তো সেখানে আমরা পরে আসি। তার আগে আমরা একটু জানতে চাই আপনি কোথায় থাকেন? আমি হচ্ছে থাকি মানিকগঞ্জে, একটা গ্রামে আর কি। মানিকগঞ্জে। সেখানে আপনার ছোট থেকে বড় হওয়া? হ্যাঁ, সেখানে ছোট থেকে বড় হওয়া। আজকের পডকাস্টে আপনি কোত্থেকে আসছেন? আমি কালকে হচ্ছে ঢাকাতে আসি, আমার অন্য একটা প্রোগ্রাম ছিল, যেটা হচ্ছে ফাইবারের। আচ্ছা, ফাইবার ইভেন্ট ছিল একটা অফিসিয়ালি, ফাইবার যেটা ফাইবার একটা অফিসিয়ালি ইনভাইট করে আমাদের মতো টপ রেটেড 125 জনকে ইনভাইট করে। আর হচ্ছে আপনার 25 জন হচ্ছে প্রো সেলারদের মানে আপনার ইনভাইট করছে। এটা কিন্তু ফাইবার থেকে করছে, এটা কিন্তু কেউ আপনার রেফারের মাধ্যমে না। যাদের কাজের কোয়ালিটি ভালো তাদেরকেই কিন্তু এখানে শুধুমাত্র তাদের করা হয়েছে। 125 জন কি বাংলাদেশ থেকে? শুধু বাংলাদেশ থেকে এটা 125, তার মধ্যে 25 জন হচ্ছে টপ 25 জন না, 25 জন হচ্ছে আপনার প্রো ভেরিফাইড, আর 125 জন হচ্ছে টপ রেটেড। তার মধ্যে আমি আর কি পেয়েছি এসআর ড্রিম আইটির স্টুডেন্ট। আপনি এসআর ড্রিম আইটি, তাও আবার ব্যাচ 1-এর স্টুডেন্ট? হ্যাঁ, আমি যে ক্যাটাগরিতে কাজ করি, আমার ক্যাটাগরি থেকে মাত্র 5 জনকে ইনভাইট করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ক্যাটাগরিতে টপ রেট আসছে ধরেন 100-র উপরে টপ রেট আসছে, তার মধ্যে মাত্র 5 জন। আর পুরো বাংলাদেশের ভিতর হচ্ছে টপ রেট তো বাংলাদেশের ভিতর মিনিমাম 2000 থেকে 3000 টপ রেট আছে। তার মধ্যে যদি আমি আর কি ইনভাইট পেয়েছি 25 জনের ভিতর, আমি অনেক ভালো লাগছে। যখন আমি মেলটা পাই তখন তো অনেক ভালো লাগছে আমার। আমি তো অনেকের সাথে যোগাযোগ করছি তখন, যারা কি আমার ক্যাটাগরিতে কাজ করে। ওরা বললো যে না, ওরা এখনো মানে আপনার ইমেল পায়নি, ইনভিটেশনটা পায়নি। ওইখান থেকে আমি যেহেতু ইনভিটেশনটা পেয়েছি, সো আমার তো অনেক ভালো লেগেছে। পরে এটা হচ্ছে আমার 7 তারিখে ইনভিটেশনটা আসে। ওই দিন আমি ডিসাইড করি যে আমি ওই প্রোগ্রামে যাব।
আমার মেবি আপনার সাথে এইটার পডকাস্ট করার ডেট ছিল 16 তারিখ মেবি। হ্যাঁ 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 হ্যাঁ। আমি আপনার একবারে আসবো দেখে কিন্তু আপনাকে আমি টাইম মানে ওই যে ফাইবারের প্রোগ্রামটা আর আপনার এসআর ডিমার্টের প্রোগ্রামটা একসাথে করব এবং কি আমি ওই ফাইবারের কথাটা আমি যাতে এখানে বলতে পারি, আপনার এক্সপেরিয়েন্সটা যেন শেয়ার করতে ইভেন্টটা পারেন। কীরকম হলো, এই জন্য আমি কিন্তু আপনার 20 তারিখের কথা আপনাকে বলছি। আর তারপর এটা আমি আমাদের জন্য আসলে অনেক প্রাউডের বিষয় যে আমাদের এসআর ড্রিমাইটির স্টুডেন্ট প্লাস আমাদের সাপোর্ট ট্রেনার এরকম হচ্ছে ফাইবারের ইনভিটেশনে ওদের একটা প্রোগ্রামে আপনি যেতে পারছেন। আমি হচ্ছে আপনার প্রচুর ব্যস্ত থাকি, আমি ফ্রি থাকি না। যেমন আজকেও আমি কিন্তু সকাল থেকে ব্যস্ত ছিলাম, সকাল থেকে আমি কাজ টাজ করে তারপর আসছি। আমি আমার বোনের বাসা থেকে আসছি আপনার কমলাপুর থেকে। আচ্ছা, একটু আগে শুনলাম আপনি আমাকে বলছিলেন যে মেট্রো রেলে হচ্ছে আপনার একটা অর্ডার আসে, মানে আপনার একটা লাস্ট অর্ডার না জাস্ট মেসেজ আসে, ওটা করতে পারিনি, আমি ওখান থেকে মানে ল্যাপটপ বেরি করতে পারিনি। আচ্ছা আচ্ছা, মানে যদি কথা মানে কমিউনিকেশন করতে পারলে পেতাম অর্ডারটা, মানে যদি পাইছি। আমি যখন আসলাম এই জন্য একটু দেরি হয়েছে, যখন আমি আসবো। আজকে একটা অর্ডার পেয়েছেন? হ্যাঁ, অর্ডার পেয়েছি একটা $100 একটা অর্ডার পেয়ে আসছি আর কি, অর্ডারটা নিয়ে তারপর আসছি আমি। আচ্ছা, মানে কিছুক্ষণ আগে বলতে সকালে আমি বেরোবো হচ্ছে আপনার, আমি জানি কতক্ষণ টাইম লাগবে, 2 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতে পারে এখানে আসতে। আমি আপনার ম্যাপে দেখলাম 2 ঘন্টার মতো লাগবে। আমি 2 ঘন্টা আগে রেডি হয়েছি, বাট একটা ইউএসের ক্লায়েন্ট নক গেছে, নতুন ক্লায়েন্ট, সো ওর সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে আর কি আমার, এই জন্য আসতেও আমার একটু দেরি হয়ে গেছে, লেটে আসছি আমি। আচ্ছা, নো প্রবলেম। তো আমরা একবারে আপনার শৈশবে যদি ফিরে যাই, আপনার শৈশবটা কেমন ছিল? শৈশবটা অনেক ভালো ছিল। আমি বাবা মায়ের আমরা 2 ভাই, আমার বাবা মায়ের আমি প্রথম সন্তান। সো আমার শৈশব অনেক ভালো কাটছে, আমাদের শৈশবটা ভালো কাটছে। আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে কিন্তু আসছি আমি। তো সেই হিসাবে মানে এমন কোনো স্টোরি যেটা আপনার এখনো মনে পড়লে খুব ভালো লাগে, আপনার সব থেকে স্পেশাল মোমেন্ট ছিল ছোটকালের, সেটা কোনটা ছিল? ছোটবেলা তো সব কিছু তো এখন মনে নেই, মানে ছোটবেলার স্টোরিগুলো জাস্ট অনেক সময় মনে পড়ে, আবার অনেক সময় মনে পড়ে না একদম, মানে ছোটকালের স্টোরি মনে নেই। বাট ধরেন কলেজ জীবনের থেকে ওই স্টোরিগুলো মনে আছে, আর হাই স্কুলের জীবনের স্টোরি কিছু কিছু মনে আছে। হাই স্কুলে যখন আমি পড়তাম তখন ফ্রিল্যান্সিং কি এটা মাথাতে আসা সম্ভব না, কারণ হচ্ছে তখন আমার বাড়িতে তখন কারেন্টই ছিল না, যখন আমি হাই স্কুলে পড়তাম। মানে আপনাদের গ্রামে তখন কারেন্ট ছিল না। হ্যাঁ, আমরা বিদ্যুৎ পেয়েছি 2018 সালে বিদ্যুৎ পেয়েছি। এত দেরিতে? হ্যাঁ হ্যাঁ, তার আগ পর্যন্ত কারেন্ট ছাড়াই ছিলেন? বিদ্যুৎ পেয়েছি 2018 সালে, কিন্তু আমি সব ফ্রিল্যান্সিং বা অন্যান্য যে আউট অফ জেনি, যেমন ধরেন ইউটিউব, আমি কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করি 2017 সালে। 17 সালে? তখন আপনি কিসে পড়েন? তখন আমি হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, মানে ইন্টার পরীক্ষা দিছি আর কি। তখন আমি হচ্ছে আপনার প্রথম ইউটিউব চ্যানেল খুলি। আমার ওটাই কিন্তু 1000 সাবস্ক্রাইবার আছে। আমি পরে আর কাজ করি নাই, কাজ করলে কিন্তু আমি এগোতে পারতাম। আমি তখন হচ্ছে ব্লগিং নিয়ে কাজ করতাম, কিছু কাজ করতাম, বাট কাজ করা হয় না পরে আর। তাহলে এই ফ্রিল্যান্সিং এর জিনিসটা কখন এবং কিভাবে মাথায় আসে? আচ্ছা, আমার এক বড় ভাই ছিল আমাদের ওখানে, উনি কাজ করতো হচ্ছে আপনার এসইও নিয়ে, ওনার মাধ্যমে হচ্ছে আমি প্রথম ফ্রিল্যান্সিং কথাটা শুনি আর কি। সো উনি আর কি উনি আমাকে বলে যে মানে ফ্রিল্যান্সিং নামে একটা জিনিস আছে, যে ওখান থেকে আপনার বিদেশে কাজ করে টাকা ইনকাম করা যায়। আমি প্রথমে তো নর্মালি আর কি, আমি তো বিশ্বাস করিনি যে কী বলে ফ্রিল্যান্সিং, আবার কি এটা কোনো পেশা নাকি। পরে আর কি ওই সবাই বলে যে এটা নাকি বিদেশে কাজ করে তারপরে নাকি ওরা ডলার দেয়, ওটা নাকি বাংলাদেশে ভাঙানো যায় বা খরচ করা যায়। ওই পরে শুনতে তখন কি ওই যে ডলার কি জিনিস, সেই জিনিসটা তো বুঝতেন? ডলার জানতাম যে ডলার একটা মুদ্রা, কিন্তু জাস্ট ফ্রিল্যান্সিংটা কি এটাই বুঝতাম না। আচ্ছা আচ্ছা, লাস্টে ওই ওকে শুনতে আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সঞ্জয়, ও হচ্ছে আপনার ওয়েব ডিজাইন নিয়ে এখন কাজ করে আর কি। তখন আমরা একসাথে শুরু করছি একদম, আমিও যেদিনকে শুরু করছি, ও আমার থেকে একটু আগে শুরু করছে। ও আবার ইউটিউব দেখে শুরু করছে। ও প্রথমে ইউটিউব দেখে কাজ করতো, আর আমি আবার ওই স্যারের সাথে ভর্তি হওয়ার পর কাজ শুরু করলাম। ও বলতো ট্রেনিং করাতো। হ্যাঁ, ও বলতো, সঞ্জয় আমাকে বলতো চল ফ্রিল্যান্সিং করি, মানে ফ্রিল্যান্সিংটা বুঝি হালকা হালকা, কিন্তু আমাদের গাইড করার মধ্যে কেউ ছিল না। একজন মানুষ যেন গাইড করবে যে এটা শিখো বা এটা করো, কেউ ছিল না গাইড করার মতো। ওই সঞ্জয় বলতো যে চল ফ্রিল্যান্সিং শুরু করি। আমি বলি হ্যাঁ তাহলে করি। পরে কারেন্ট আসলো 2018 সালে,
2018 সালে কারেন্ট আসলো, 2017 সালে আমাদের ওখানে নেট আসে আমাদের বাজারে আর কি। আমার বাড়ি বাজার থেকে দূর না, অল্প একটু দূর। 17 সালে নেট আসে কিন্তু 18 সালে না না না, আমি বলি বাজারটা হচ্ছে আমার খুবই নেয়ার, বেশি দূরে না, ধরেন 5 মিনিট লাগে। আচ্ছা বাজারে কারেন্ট আছে, এবং কি আমার বাড়ির সামনে কিছু বাড়ি আছে, ধরেন 200 মিটার বা 300 মিটার দূরে একটা বাড়ি আছে, ও বাড়িও কারেন্ট আছে, কিন্তু আমার গ্রামে কারেন্ট নেই। আমার বাড়ির সামনে একটা নদী আছে, ওটা একটা নদী আছে, নদীর উপর কারেন্ট আছে, কিন্তু আমার পার নাই। আমরা কারেন্ট পাইছি হচ্ছে 18 সালে, কিন্তু আমি 2017 সালে ইন্টারনেট আসছে আমাদের বাজারে, আমি বাজারে গিয়ে নেট চালাতাম তখন, কিন্তু ফ্রিল্যান্সিং করতাম না, জাস্ট ইউটিউব বা ওই ইউটিউব যে চ্যানেলটা বললাম 17 সালে ক্রিয়েট করছি, ওইটা আর কি আপনার করতাম। তখনও জানতাম না কোনো রুলস টুলস কিছু পড়তাম না, কোনো কিছু করতাম না, জাস্ট মনের মতো মনে হলো ভিডিও করবো, ভিডিও করতাম। এই যে যখন কারেন্ট আসলো আপনার বাসায়, তখন মানে তো মনে হয় গ্রামে তো তখন মনে হয় ঈদ লাগছে এরকম একটা অবস্থা। আমার মনে আছে এখনো, আমার এখানে যখন আমার বাড়িতে যখন কারেন্ট আসে, তখন হচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু। যেদিন কারেন্ট আসে ওই দিনই থেকে হচ্ছে আপনার ফুটবল থাকে না, ফুটবলের প্রথম যে ম্যাচটা ওই দিনই ছিল, ওই দিনই ফার্স্ট ছিল 18 সালে। আর 18 সালে তারপর আমি অনার্সে ভর্তি হলাম 17 সালে। ওখানেই ভর্তি হলেন আপনারা? আমাদের মানিকগঞ্জেই। আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু কারেন্ট ছিল না বাসায়, তো সেখানে তো মনে হয় টিভিরও প্রয়োজন ছিল না বাসায়। টিভি ছিলই না আমাদের, আমার এখনো টিভি নেই আমার বাড়িতে। আমার বাড়িতে টিভি আমি ইউজই করি না। আমার বাড়িতে কম্পিউটার আছে, আমার বাড়িতে 5টা কম্পিউটার, কিন্তু টিভি নাই। কিন্তু আমার মা বাবা দাদি টিভি দেখে হচ্ছে আপনার এই কম্পিউটার দিয়ে। আচ্ছা, এখনো বিষয়টা ডিফারেন্ট। ওরা আপনার দেখে না, এই স্টার জলসা বা এরকম থাকে না, ওগুলো দেখে না, জাস্ট আপনার ওই ইউটিউবে ওরা আর কি নিউজ দেখে না, ইউটিউবে জাস্ট মুভি বা নাটক এরকম কিছু দেখে আর কি। স্বাভাবিক, যেহেতু এলাকায় কারেন্ট ছিল না, গ্রামে কারেন্ট ছিল না, সেক্ষেত্রে তো টিভি কেনার প্রশ্নই আসে না। টিভি ওই যে অনেকে দেখতো, সৌরবিদ্যুৎ ছিল, আমার বাড়ি সৌরবিদ্যুৎ ছিল 2012 সাল থেকে। আচ্ছা আচ্ছা। কিন্তু কারেন্ট ছিল না। আমরা হচ্ছে আপনার আমি যখন লেখাপড়া করতাম, আমি সৌরবিদ্যুতে লেখাপড়া করতাম আর কি। গ্রামে এরকমই হয়, গ্রামে এখনো অনেক গ্রাম আছে আমাদের ওইখানেই। তো কিছু কিছু ধরেন আমাদের বাড়ি তো পদ্মা নদীর নিয়ারেস্ট না, ধরেন আমাদের বাড়ি থেকে পদ্মা নদীর 6-7 কিলোমিটার দূরে। পদ্মা নদীর ভিতরে মানে যাকে বলে চর বলে, চরে হচ্ছে আপনার এখনো কিন্তু বিদ্যুৎ নাই, এখনো বিদ্যুৎ। ওরা হচ্ছে আপনার এখনো আপনার এই সৌরবিদ্যুৎ ইউজ করে। তো তারপর কি হলো, এই যে কারেন্ট আসলো, তারপর আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা? তারপর হচ্ছে আপনার আমি অনার্সে ভর্তি হলাম 17 সালে। অনার্সে ভর্তি হলাম মানে 17তে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, 17তে তো অনার্সে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর 17 থেকে আপনার 18 সাল পর্যন্ত, 17, 18, 19 সালে লাস্টের দিকে হচ্ছে আপনার, না 18 সালে দুর্গাপূজা। 18 সালের এক দুর্গাপূজায় আমি আমার কম্পিউটার কিনলাম। মনে আছে আমার দুর্গাপূজা, আমার সব কিছু মনে থাকে, আমি যত মানে মেমোরি আছে আমার সবই মনে থাকে। কম্পিউটারটা কি বাসা থেকে কিনে দেয়? হ্যাঁ, আমার কম্পিউটারটা বাসা থেকে আমার মা কিনে দেয় কম্পিউটার। মানে সেটা সেই স্টোরিটা যদি আমাদের সাথে শেয়ার করেন। বলি তাহলে। কম্পিউটার যখন কিনি তখন আমার কাছে কিন্তু একটা টাকাও ছিল না, তখন আমি টাকা আর্নিংই করতাম না। ওই আমার মার কাছ থেকে টাকা নিয়েছিলাম, আমার বাবা দিছিল, আমার কাকা দিছিল, সবার থেকে নিয়ে তারপর কম্পিউটার কিনি। যখন কম্পিউটারটা চান, এরকম থাকে না অনেকের ফ্যামিলি তো একটু নেগেটিভ রিঅ্যাক্ট করে যায়। না, আমার ফ্যামিলি তো এরকম নেগেটিভ ছিল না। প্রথমে বলছিল যে কি করবে, কম্পিউটার কিনে দরকার নাই, এতগুলো টাকা দিয়ে কম্পিউটার কেনার কি প্রয়োজন আছে। কিন্তু পরে আমি বলছি যে না, কিনে দিতে হবে, পরে কিনেছি, কোনো সমস্যা নাই। মানে কোন উদ্দেশ্যে তখন বললেন যে আমি কম্পিউটারটা কিনবো? আমি কম্পিউটারে জাস্ট এই এক্সেল বা আপনার এই সব কাজ শেখার জন্য, কোনো কাজ শেখার জন্যও না, জাস্ট কম্পিউটার কিনবো এরকম আর কি। আমার বাবা মাকে যদি আমি বলতাম যে এটা কিনবো, প্রথমে না করতো, যদি দেখতো যে এটা যুক্তিযুক্ত তাহলে কিনে দিত, সমস্যা হতো না, কিনে দিত, সমস্যা করে কিছু বলতো না যে না এটা কেনা যাবে না। আর আমি কোনো সময় মানে ছোটোকাল থেকেই আমি কখনো ওই বায়না করি নেই যে এটা আমার লাগবেই, জেরো ধরে নেই, আর কখনো যুক্তিযুক্ত ছাড়া কোনো কিছু কিনিও নাই। আর এখন আমি অনেক কিছু কিনছি নিজে ইনকাম করে, কিন্তু আমি যখন ইনকাম না করি নাই তখন আমি কখনো বায়না করি নাই যে এটা আমাকে কিনে দিতেই হবে, কখনোই করি নাই। এই জন্য আমাকে ওরকম করে নাই যে কিনে চাইছে কিনে দিচ্ছে। জাস্ট আপনার তখন মনে হয় আমি কিনছিলাম 32,000 টাকা নিয়েছিল একবার সব কিছু। এটা কত সালে? 2018 সালে দুর্গাপূজার সময় অক্টোবরের 20 তারিখে কেনা হয়েছে কম্পিউটার, আমার মনে আছে একদম। আচ্ছা, আমি বললামই তো আমার অক্টোবরের 20 তারিখ, আজকে 20 তারিখ। আচ্ছা, 18 সালে দুর্গাপূজা মানে দশমীর পরের দিন কেনা হয়েছিল মেবি। আচ্ছা, সো তারপর কম্পিউটার কেনার পর আপনার জার্নি কিভাবে? কম্পিউটার কেনার পর আমি কিচ্ছু করতাম না, তখন হচ্ছে জাস্ট বাজারে যেতাম মানে ইন্টারনেট চালানোর জন্য। বাজারে গিয়ে ইন্টারনেট মানে মোবাইল দিয়ে, অ্যান্ড্রয়েড ফোন ছিল,
অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি জাস্ট মুভি নাটক এগুলো ডাউনলোড করতাম, এসে খালি জাস্ট কপিরাইট দেখতাম, কোনো কিছু করতাম না, কাজের কাজ কোনো কিছু করতাম না, জাস্ট আপনার ওই মুভি ডাউনলোড দিয়ে আনতাম, ওই মুভিগুলো দেখতাম, আমি দেখতাম, আমার ফ্যামিলি সবাই দেখতো আর কি মুভিগুলো, মানে একসাথে সবাই বসে মুভি দেখতাম রাত্রিতে আর কি, সবাই বসে থাকতো আমার জন্য যে কখন ও আসবে এসে মুভিটা ছেড়ে দেবে আমি দেখবো। আচ্ছা আচ্ছা, এটাও একটা ফ্যামিলি টাইম এনজয় করা। হ্যাঁ, ফ্যামিলি টাইমিং, আমি এখনো ফ্যামিলিকে প্রচুর টাইম দিই, যেহেতু বাসায় থেকেই আপনার কাজ করা হয়, ফ্যামিলিকে প্রচুর টাইম দিই। জাস্ট এখন রিসেন্টলি একটু টাইম কম দেওয়া হয় আপনার রাত্রিতে, কারণ রাতে সাপোর্ট দেওয়া হয়, তো সাপোর্টের জন্য ওরা বুঝে, ওরা কেউ আসে না আমার এখানে, আর আমার রুমে কেউ আসে না, আগে আসতো, এখন আপনার ওই কাজ করি প্লাস হচ্ছে আপনার সাপোর্ট দিই, তখন কেউ আসে না, যদি কেউ আপনার আসেও জোরে কথা বললেও জোরে কথা বলে না, আমরা অস্তে কথা বলে, কারণ জানে যে এখানে আমি একটা জব করতেছি। এমনি কি রাগ হয়ে যান যদি মনে করেন জোরে কথা বলে? না, ওরকম রাগ করি না বাড়িতে, আমি জোরে কথা বলে জাস্ট বলি যে কস্তে কথা বলতে, তখন অস্তে কথা বলে, আমার বাড়ি থেকে ফুল সাপোর্ট দেয় তোমাকে। আচ্ছা আচ্ছা, আমি আমার বাড়িতে কিন্তু কৃষিকাজ করে, হ্যাঁ কৃষিকাজ করে, আমি কিন্তু কোনো কাজ করি না বাড়িতে, জাস্ট ফ্রিল্যান্সিং করি, আর কিচ্ছু করি না। আমার ছোটো ভাই আছে, আমার ছোটো ভাই কাজ করে একটু টুকটাক, কিন্তু আমি কাজ করি না। আমার ছোটো ভাইও কিন্তু ফ্রিল্যান্সার। আপনার অবশ্যই, আপনি যেহেতু একজন টপ রেটেড ফ্রিল্যান্সার, আপনার ফ্যামিলির সবাইকেই তো আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে। আমার ছোটো ভাই হচ্ছে লেভেল 1 সেলার। আচ্ছা আচ্ছা, রিসেন্টলি শুরু করছে না? আচ্ছা, সো আপনার জার্নিটা কিভাবে শুরু হলো তারপর? আচ্ছা, ওইটা আমি বলতেছি। হ্যাঁ বলেন। 2019 সালের দিকে, 19 সালে করোনা যখন আসবে তার আগে সঞ্জয়, আমার যে ফ্রেন্ড বললাম, ও বললো যে চল তাহলে একটা ফ্রিল্যান্সিংয়ে ভর্তি হই, দেখ কি করা যায়, সেই বললো। তখন আমি ফ্রিল্যান্সিংয়ে মানে কোথায় ভর্তি হব, আমি প্রথমে হচ্ছে আমার টার্গেট ছিল আমি ওয়েব ডিজাইন শিখবো, ও ওয়েব ডিজাইন শিখবে, আমি একসাথে দুজন ওয়েব ডিজাইন শিখবো। পরে বললাম তাহলে দেখ কোথায় ভর্তি হলে ভালো হয়। একটা কোম্পানি ছিল আপনার এখানে কি একটা কোম্পানি, যাই হোক ওরা একটি ওয়েব ডিজাইন শেখায়, ওই কোম্পানিতে ভর্তি হওয়ার জন্য আমরা চাইছিলাম, বাট ওই কোম্পানিতে যে মানে আপনার মানে যে টাকা বলছে অত টাকা আমাদের মানে সাধ্যের বাইরে, অনেক টাকা ওয়েব ডিজাইন শেখানোর জন্য। পরে আর ভর্তি হয়নি, ওই কোম্পানিতে ভর্তিও হয় নাই। তারপরে তো করোনা চলে আসার পর তারপরে অনলাইনে মনে হয় অ্যাড দেখছিলাম একটা, যে এরকম এলএডিপি নামে একটা অ্যাড দেখছিলাম, মানে এই বাংলাদেশ সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট, ওইটাতে আমি আর সঞ্জয় একসাথে রেজিস্ট্রেশন করি দুজন। তারপরে হচ্ছে কোনো রেসপন্স ছিল না আমাদের। এটা ওই এলএডিপির যে প্রজেক্টটা ছিল ওইটা হচ্ছে আপনার মানে কথা ছিল আপনার লাইভ আপনার এই একটা কক্ষে, মানে এখানে একটা জায়গা থাকবে, ওখানে গিয়ে শিখতে হবে, ফিজিক্যালি ক্লাস হবে, কোনো মানে অনলাইন হবে না। পরে আমি হচ্ছে আপনার ওইটাতে আমি আর সঞ্জয় করছিলাম, আমাকে ডাকে নাই তখন, আর কি ডাকে নাই বলতে হয় না আর কি বলো যে আপনার একটা কোয়ালিফায়ার বিষয় আছে, ওইটা মনে হয়েছিলাম নাকি জানি না, অনেক দিন ওরা কি এরকম যে শর্ট লিস্ট করে ডাকছে এরকম 30 জন নাকি 35 জনের মতো নিয়েছিল তখন শুনছিলাম আর কি। যাই হোক আমাকে ডাকে নাই, পরে আর ওইটা কোর্স করা হয় নাই কে। পরে একদিন রাত্রিতে আমার এক ভাই আছে, ও হচ্ছে আমি কম্পিউটার কিনছি, ও একটা কম্পিউটার কিনবে, ও আবার আমি কিনছি ডেস্কটপ, ও কিনবে ল্যাপটপ। পরে ল্যাপটপ কেনার জন্য আমরা আইডিবিতে আসছিলাম, তখন করোনার টাইম, তখন একদম ঢাকায় আসছিলাম আর কি আইডিবিতে। পরে ওখান থেকে একটা ল্যাপটপ কিনলাম, ও কিন্তু ফ্রিল্যান্সার, যে যার কথা বলতেছি সেও কিন্তু এসআরডিমাইটেড, সে লেভেল 2 সেলার, সেগুলো আমরা শুনবো। সে হচ্ছে আপনার ল্যাপটপ কেনার জন্য আসার পর আমি মানিকগঞ্জ থাকতাম তখন, আবার যে বাসায় থাকতাম ওই বাসাতে মানে রাত্রিতে শুয়ে আসি, হঠাৎ করে হচ্ছে একটা ছেলে আর কি আপনার আমাদের ওইখানেরই, মানে আমরা যে মেসে থাকতাম ওই মেসের একটা ছেলে বলতেছে কি এলএডিপি থেকে আমি গ্রাফিক ডিজাইনের কোর্স করব। আমি তো গ্রাফিক ডিজাইনের কোর্স করবো না আগে থেকেই। পরে বলতেছে যে ভর্তি হবি গ্রাফিক ডিজাইনে, তাহলে ভর্তি হওয়া কালকে থেকে ক্লাস শুরু করতে পারবি, আমি তোকে রেফার করলে ওরা আর কি নিয়ে নেবে, সমস্যা নেই। পরে আমি বলছি না, আমি গ্রাফিক ডিজাইনের কোর্স করবো না, আমি গ্রাফিক ডিজাইন করি নি। তখন দেখি ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর আছে, আমি ডিজিটাল মার্কেটিংয়ে তখন আপনার এই কী বলে রেজিস্ট্রেশন করি। অনেক দিন যায়, ধরেন 3-4 মাস চলে গেছে, আমাকে কোনো ডাকে নাই, ডাকলো না। হঠাৎ করে একদিন দেখি এলএডিপি থেকে একটা মেল আসছে, বা মেল মনে হয় না, এসএমএস আসছে, মানে মোবাইলে মানে সিমে একটা এসএমএস আসছে। পরে ওইটা এসএমএস খুলে দেখলাম যে আমার নাকি ইন্টারভিউ অমুক দিন। তখন হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য আমি এক্সাইটেড ছিলাম, যে না ডাকছে যেহেতু একটাই। পরে ইন্টারভিউ দেওয়ার পর থেকে শেখানোর জন্য ইন্টারভিউ হবে, হ্যাঁ। পরে ইন্টারভিউ দিলাম আর কি, ইন্টারভিউ দেওয়ার পর তারপরে
আমাকে তখন আমার শুভ স্যারের সাথে প্রথম শুভ স্যারই আমাদের ইন্টারভিউ নিল প্রথম। আচ্ছা আচ্ছা। শুভ স্যার ইন্টারভিউ নেওয়ার পর হচ্ছে আপনার আমাদের ক্লাস শুরু হচ্ছে মেবি 30 তারিখ থেকে ক্লাস শুরু। এখন তারিখটা মনে আছে কিন্তু আমার এক্স্যাক্টলি মাসটা মনে নেই কী মাসটা হবে, সেপ্টেম্বর অথবা আগস্ট হবে এরকম হবে ওই 2020 সালের। পরে 30 তারিখ থেকে শুরু হবে ক্লাস, পরে শুরু করলো ক্লাস। আমি একটা ক্লাস মিস দিনেই কিন্তু একবার প্রত্যেক দিন ক্লাস করছি। এটা হচ্ছে কোথায় হতো আপনাদের বাসা থেকে? না বাসা না তো, এটা তো আমাদের অনলাইনে ক্লাস হতো জিনিসটা। আচ্ছা, প্রথমে অফলাইনে শুরু হইতে চাইছিল, পরে অনলাইনে আর কি, করোনার জন্য অনলাইনে। কিন্তু তখন আমার ইন্টারনেট ছিল না, তখন আমি মোবাইল নিয়ে এসে আমার ওই যে ফ্রেন্ড আছে সঞ্জয়, ওর বাড়িতে ইন্টারনেট ছিল, ওর বাড়িতে এসে আপনার এই করতাম ক্লাসগুলো করতাম। তখন আমার ডেস্কটপ তো আর আমি নিয়ে আসতে পারবো না, ল্যাপটপ থাকলে নিয়ে আসতাম, এই মোবাইল দিয়ে করতাম আর কি, মোবাইল দিয়ে করতাম। 7-8টা ক্লাস মোবাইল দিয়ে করছিলাম এই শুভ স্যারের আর কি এলএডিপির ক্লাস। পরে হচ্ছে আমি পরে হচ্ছে আমি কী করলাম, পরে হচ্ছে মানিকগঞ্জ যাব আমি, আবার মানিকগঞ্জে আপনার শিফট করব। করোনাও প্রায় মোটামুটি আর কি। তখন শিফট করবেন বলতে আমি তো মানিকগঞ্জই থাকতাম ওই করোনার আগে, করোনার জন্য বাড়িতে গেছিলাম। আবার যখন আপনার আমি এই করোনা প্রায় শেষই হয়ে গেছে, সেপ্টেম্বর মাসই হবে মনে হয়, তখন হচ্ছে আমাদের অনলাইন ক্লাস। আমি তাড়াহুড়ো করে মানিকগঞ্জ চলে আসছি, আমি আর আমার ওই ভাই, ওই যে যার কথা বললাম তার ল্যাপটপ কেনার জন্য আমি ঢাকাতে আসছিলাম, ও কিন্তু আমাদের এই এলএডিপির কোর্সেও ভর্তি হয়েছিল, দুজনই একসাথে। দুজনেই, হ্যাঁ। পরে ক্লাস করলাম কয়দিন ক্লাস করার পরে শুভ স্যার আমাকে বললো সবার এখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর এক ঝামেলায় বললাম ফাইবার অ্যাকাউন্ট নিয়ে, কারণ হচ্ছে দুইজন একসাথে কাজ করি, আমি আর আমার ভাই। আমার ভাইয়ের নাম হচ্ছে অমিত মণ্ডল, ও এসআর ডিমারি স্টুডেন্ট। ওর অ্যাকাউন্টটা স্যার করে দিছে, মনে আছে। ওর অ্যাকাউন্ট যখন করে, কারো অ্যাকাউন্ট করবে না, ও অ্যাকাউন্ট করবে। পরে ওর অ্যাকাউন্টটা শুভ স্যার করে দিছে। আমরা একই ওয়াইফাই ইউজ করি, সো একই ওয়াইফাই ইউজ করে তো ফাইবার অ্যাকাউন্ট খোলা যায় না। পরে কি করবো, ও অ্যাকাউন্ট করলো, আমি করলাম না। পরে ও অ্যাকাউন্ট করার পর, যেহেতু ওনার ওয়াইফাই ছিল এই জন্য ওনার ওয়াইফাই না, ওয়াইফাই ছিল মেসের ওয়াইফাই, ওনার ছিল না। বাট আমি একটু করলাম আর কি, জাস্ট সমস্যা নেই, তুই কর, আমি পরে করবো নি। আচ্ছা আচ্ছা। আমার আবার ভালো লাগতেছে না যে ও অ্যাকাউন্ট করলে ও মনে হয় কাজ আগে পেয়ে যাবে। পরে আমি কী করবো, পরে আমার এক উপরে থেকে একটা মানে কয়েকটা প্লাবান পরিচিত ছিল, ওদের কাছ থেকে পরে ওয়াইফাই নিলাম, মানে শেয়ারে। আমি এখানে টাকা দিই না, ওয়াইফাইয়ের জন্য বিল দিই না, আমি ওয়াইফাই বিল দিই উপরে বিল দিচ্ছি, জাস্ট আর কি, জাস্ট ইন্টারনেটের জন্য, মানে আপনার যাতে আমার ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারি। পরে ওয়াইফাই নিলাম উপর থেকে নেওয়ার পর 1 মাস চালালাম না, আমি ওয়াইফাই নেওয়ার পর অ্যাকাউন্ট খুলছি হচ্ছে আপনার সেপ্টেম্বরের 4 তারিখ মেবি। 4 তারিখে খোলার পর আমি হচ্ছে আপনার গিগ দিছি হলো আপনার 9 তারিখ অথবা আপনার 8 তারিখ, এটা হবে 3-4 দিন পরে গিগ দিছি। আমি কিন্তু গিগ দেওয়া মাত্র আধা ঘন্টার পর কাজ করেছি, একদম আধা ঘন্টা পর। গিগ দেওয়ার আধা ঘন্টা পর মানে এই গিগ বানানোটা কি মানে আপনি নিজেই বানাইছিলেন? নিজেই বানাইছিলাম আমি, কিন্তু গিগটা যখন দিছি তখন গিগটাও কিন্তু ওই শুভ স্যার এক স্টুডেন্ট ছিল, আচ্ছা, ওই স্টুডেন্টের আমি গিগটা দেখি আপনার গিগটা বানাইছিলাম। আচ্ছা আচ্ছা। পরে কাজ পাইলাম আধা ঘন্টা পর, কাজটা কমপ্লিট করছিলাম, 5 স্টার রেটিংও পাইছিলাম। তারপরে মনে হয় একদিন পরে একটা কাজ পাই, $30 ছিল, কিন্তু ওই কাজটা আমি করতে পারিনি, ওই কাজটা আমার ক্যান্সেল হয়েছিল। কেন ক্যান্সেল হয়েছিল বলতে ওর কাজটা একটু ঝামেলা ছিল তো। পরে ও আমাকে কথা মানে অনেক বুঝাইছিলাম যে এটা তো তোমার ঠিকই দিয়ে দিতেছি, অ্যাড অ্যাকাউন্টের আর কি, ঠিক ছিল আর সব কিছু ঠিক ছিল, বাট ও কিছু বুঝে নাই। মানে ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশনটা ভালো ছিল না আর কি, কারণ ও বললামই তো ও কিছু বুঝে নাই। পরে ওটা ক্যান্সেল হয়ে যায়, অর্ডারটা ক্যান্সেল ওই করে দেয়। পরে আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিই, ক্যান্সেল হয়ে যায়। আবার ফাইবার একটা জ্বালাও আছে, ফাইবার যদি অর্ডার ক্যান্সেল হয় তাহলে আপনি আর অ্যাকাউন্ট থাকবে না, চান্দে দেখে চলে যাবে। যদি একবার ফাইবার অ্যাকাউন্ট একদম মানে আমার ফাইবার অ্যাকাউন্টে যখনই অর্ডারটা ক্যান্সেল হলো, আমার তখন প্রচুর এসএমএস আসতো, 2টা 3টা 4টা 5টা করে এসএমএস আসতো প্রতিদিন। কিন্তু ক্যান্সেল হইতে আমার 7 দিন লাগছে, কারণ হচ্ছে প্রথমত ওর কাজটা হচ্ছে আমার 5 দিনের ছিল, আমি 5 দিন পর ডেলিভারি দিয়েছি। ধরেন 10 তারিখ অর্ডার হয়েছে, আমি 5 দিন পর আপনার ডেলিভারি দিছি। আবার অটো কনফার্ম হইতেও কিন্তু 3 দিন লাগে, 5, 6, 7, 8 মানে 18 তারিখে ওভার রিভিশন পাঠাইছে। আমার অর্ডারটা ক্যান্সেল হয়েছে মেবি হচ্ছে 22 তারিখে।
অনেক দিন আর কি ছিল ওই কয়েকদিনে বুঝছেন, ওই কয়েকদিন আমি প্রচুর এসএমএস পাইছি কিন্তু কাজ নিতে পারিনি। ওই একটা কাজ করছি, আমি তখন বুঝতামও না যে একটা কাজ নিলে পরে আর একটা কাজ মাত্র শুরু করছি। হ্যাঁ, আর ওইটা ক্যান্সেল করছিল না, ওটা আমি ক্যান্সেল হতো না আমার যদি আমি আর কি বুঝতাম বিষয়গুলো, ফাইবার সাপোর্টে গিয়ে কথা বলা যায় বা অনেক কিছু করা যায়। এখন যেটা বুঝি আর কি, এখন যে কেউ যদি আমি নাও করি, আমি যে কোনোভাবে ওকে বুঝাইয়া বাঝাইয়া যেভাবে হোক আমি ফাইবার সাপোর্টের কথা বলতে পারবো। কিন্তু কাজ তো অবশ্যই আমি 100% করি, কিন্তু আমি এখন বুঝাই ওদের বলতে পারি যে আপনার যেটা আমি কাজ করছি এটা ওর সমস্যা। এখন আমি সব কিছু জানি, ফাইবারের সম্পূর্ণ রুলস আমি জানি। আমার অনেক কিছু স্বপ্ন ছিল, $30 অর্ডার ছিল, $30 আর হচ্ছে আরেকটা ছিল $10, তার মানে হচ্ছে $30 মানে $5 অর্ডার ছিল, $5 টিপস পাইছিলাম, টোটাল $10। 30 আর 10 হচ্ছে আপনার $40, $40 টিকবে হচ্ছে $32। আমি চাইছিলাম $32 দিয়ে একটা এসএসডি কিনবো। তখন টাকাও ছিল না কাছে, তো একটা কিছু কিনতে হবে, তো আর বাইরে থেকে কতবার টাকা নেওয়া যায় একটা কিছুর জন্য, মানে আপনার যা যা প্রয়োজন আর কি, মানে এসএসডি কিনতাম, এসএসডি একটা দরকার, এসএসডি কিনলে আমার কম্পিউটার স্পিডটা ভালো হয়। কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়েছে, আমার খুব প্রচণ্ড খারাপ লাগছে যে আমার এরকম চাইছিলাম একটা এসএসডি কিনবো কিন্তু কিনতে পারলাম না। সমস্যা নাই, পরে ওইটা ক্যান্সেল হয়ে যায়, পরে আর ওইটা আমি কিছু মনে করিনি। অনেক আমি ছিলাম ওইখানে যে কাজ মনে আসবে সামনে, কিন্তু 6 মাসের মতো আমি বসেছিলাম, 6 মাস কোনো কাজ ছিল, কোনো কাজ আসে নাই আমার অ্যাকাউন্টে। এর মাঝখানে কি আপনার যে ফ্রেন্ডটা ছিল যে সঞ্জয়, ও কাজ করছে, ও হচ্ছে নভেম্বরে মেবি কাজ পাইছিল, ও টুকটাক কাজ করতো। একখানে যেতাম আমরা দুজন বাইক নিয়ে, আমি যদি যেতাম ও আমাকে খরচ করে দিত না, ও খরচ করতো। মানে উনি কি ওই যে আপনার সাথে যে থাকতো, আমি ওনার কথা বলছি, উনি কি সঞ্জয় ছিল একই ওয়াইফাই? না, ওনার কথা বলতেছি। প্রথমে যে আপনি অ্যাকাউন্টটা খোলার সুযোগ দিলেন যাকে, যে উনি কাজ পাইছে আমার পরে কাজ পাইছে। হ্যাঁ, আমি তো বললাম আধা ঘন্টা পর কাজ পাইছি, তাহলে তো উনি তো ওই যে 6 মাস যে আপনি বসেছিলেন, এই 6 মাসের মধ্যে কি উনি কাজ শুরু করে দিছিল এরকম? না, উনিও কাজ পায় নাই। তারপর এই যে 6 মাস আপনার মেন্টাল সিচুয়েশনটা কেমন ছিল? মেন্টাল সিচুয়েশন বলতে খালি মানে ওই যে আমার বললাম না একটা ফ্রেন্ড হলো সঞ্জয়, ও কাজ পাইছে, ও কাজ করতো, ও কাজ টুকটাক কাজ করতো, বেশি কাজ করতো না, খুব বেশি না, ওই অল্প অল্প কিছু কাজ করতো আর কি। ও আর আমি ঘুরতাম বাইক নিয়ে, ওর বাইক ছিল। ও আমাকে কিন্তু কখনো কোথাও গেলে ও আমাকে বিল দিত না, দেন তোর তো কোনো ইনকাম নাই, তুই কেন বিল দিবি, আমি বিল দিই, সমস্যা নেই। দুজনে ঘুরতাম। পরে হঠাৎ করে একদিন ডিসিশন নিলাম যে আমার এই অ্যাকাউন্টটা আমি সুইচ করবো, অন্য একটা অ্যাকাউন্ট করবো। তখন আমি অ্যাকাউন্টে আপনি কিছুই করতে পারতেছেন না? পারতেছি না, এখন কি করবো, নতুন অ্যাকাউন্ট করলে যদি একটু র্যাঙ্ক হয়, কারণ তখন আমি অনেক গিগ দেখতাম, দেন যে আপনার এরকম নতুন অ্যাকাউন্টে ভালো রিভিউ, মানে নতুন অ্যাকাউন্ট ভালো র্যাঙ্ক করে। পরে কী করলাম, পরে আমি করলাম যে তাহলে সুইচ করি, আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করে আর একটা অ্যাকাউন্ট করি। কিন্তু ফাইবারে আর একটা জ্বালা আছে, আপনি নিজের নামে একবার অ্যাকাউন্ট তৈরি করলে আর দ্বিতীয় অ্যাকাউন্ট তৈরি করা যাবে না যদি ভেরিফাই করে থাকেন। আর আমারটা তো ভেরিফাই হয়ে গেছিলো, কারণ আমি ডলার ইনকাম করছি, ভেরিফাই হয়ে গেছিলো, সো আমি আর ওটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারিনি। পরে আমি কি করবো, পরে সুইচ করবো কীভাবে, পরে আমার মায়ের নামে একটা অ্যাকাউন্ট করি। ওইটা এখনও টপ রেট হই নেই, বাট হয়ে যাবো খুব শীঘ্রই। ওইটা হচ্ছে টপ রেট নমিনেটেড, ওইটা আমার আর্নিং সব কিছু ফ্লাপ হয়ে গেছে, জাস্ট টপ রেট দিয়ে দিবে। ওটা দিচ্ছে না, কিছু কারণ আছে, আমি ওটার হচ্ছে 2টা ক্যাটাগরি, এই জন্য আমাকে হয়তো একটা ক্যাটাগরি মিলে আর একটা ক্যাটাগরি মিলতেছে না হয়তো, বা টপ রেটের রিকোয়ারমেন্ট, এই জন্য এটা টপ রেট পাচ্ছি না, কিন্তু পেয়ে যাবো, খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আর আপনার ওই আগের ফাইবার অ্যাকাউন্টটা কি এখনো আছে? ওইটাই তো আমি মেন অ্যাকাউন্ট বর্তমানে, ওইটাই বর্তমানে মেন অ্যাকাউন্ট, ওইটা আমি টপ রেটেড। তো ওই 6 মাস পরে আপনি যে 6 মাস পরে আমি বলি 6 মাস পরে আমি হচ্ছে আমার মায়ের নামে অ্যাকাউন্ট করলাম। মায়ের নামে অ্যাকাউন্ট করছি মে মাসের দিকে অ্যাকাউন্টটা তৈরি করি। তারিখটা মেবি 4 তারিখ বা 6 তারিখ এরকম হবে। মে মাসের 4 তারিখে 1 তারিখে প্রথম অ্যাকাউন্ট করি আমি, মে মাসের, আমার মনে আছে 1 তারিখে প্রথম অ্যাকাউন্ট করি, যেটার নাম আমি ফাইবারের যে নাম ছিল হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং প্রো, এরকম ডিজিটাল তারপরে হচ্ছে আপনার আন্ডারস্ল্যাশ না মানে আন্ডারস্কোর তারপরে হচ্ছে মার্কেটিং _প্রো এরকম নামে একটা অ্যাকাউন্ট করি। কিন্তু ওইটা হচ্ছে আপনার প্রবলেম হয়েছিল একটাই, ইংলিশ টেস্ট চাইছিল, কিন্তু ইংলিশ টেস্টটা আমি গিগ ছাড়তে যাই, কিন্তু ইংলিশ টেস্টটা আমি ফেল করছি। আচ্ছা, মানে ইংলিশে একটু দুর্বল ছিলেন? হ্যাঁ, ইংলিশে দুর্বল ছিলাম, তখন আমি ফেল করি। পরে ওইটা আমি আর কন্টিনিউ, ওইটা আমি ডিলিটই করে দিয়েছি। পরে আবার আমার কম্পিউটারটা আপনার উইন্ডোজ দিয়ে 4 তারিখে আমার আর একটা মায়ের নামে অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্টের নামটা না বলি, মায়ের নামে একটা অ্যাকাউন্ট করি, যে অ্যাকাউন্টটা হচ্ছে আপনার এখন চালাচ্ছি, বাট বললামই তো এখন টপের হতে পারিনি। ওইটা আপনার খোলার পর গিগ স্টিক দিতাম,
কিন্তু কোনো নকটক পেতাম না। মে মাসে অ্যাকাউন্ট খুলছি, কি নকটক পেতাম না। জুন মাসের 30 তারিখে আমি নক পাই, কিন্তু মাঝখানে নক পাইছি বা 4-5টা নক পাইছি, কিন্তু 4-5টা একটা আপনার করতে পারিনি, অর্ডার নিতে পারিনি, জাস্ট নক পাইছি আর কি আপনার। পরে হচ্ছে আমি জুন মাসের 31 তারিখে হচ্ছে আমি আপনার 30 তারিখ বা 31 তারিখ হবে, মানে জুন মাসের লাস্টের দিন একটা অর্ডার পাই 12টার দিকে। আমি আর হচ্ছে আমার ওই যে অমিত আছে না, দুজনে কথা বলতেছি, ফোনে কথা বলতেছি, হোয়াটসঅ্যাপে মেবি কথা বলতেছি। এখন হঠাৎ করে আমার একটা নোটিফিকেশন আসে, আমি বলি দেখেন কী আসলো। পরে অমিতকে বলছি দাঁড়া তো দেখি কী আসে। আইসে পরে দেখি দেন ফাইবার থেকে মেসেজ আসলো, যে মেসেজটা প্রথম মেসেজ, যেটা হচ্ছে আমি মানে আর্লি রেসপন্স করতে পারছি। আর হয়তো ওগুলো আর্লি রেসপন্স করতে পারিনি, এই জন্য আমি কাজ নিতে পারিনি। পরে আর্লি রেসপন্স করলাম, কাজটা খুবই সামান্য ছিল। ওটাও হচ্ছে আপনার মেবি $5 কাজ ছিল। ওইটা হচ্ছে মেবি ডোমেন ভেরিফাইয়ের একটা কাজ ছিল, জাস্ট 5 মিনিটের একটা কাজ ছিল। পরে হচ্ছে আপনার আমেরিকান একটা মহিলা আর কি, পরে কাজটা আমাকে দিল, ডিরেক্ট অর্ডার করছে। আমি তখন আবার চাইছিলাম যে কোনো কাজ আমি অর্ডার করে নেব না, এখন থেকে আগে কাজ করব তারপর অর্ডার নেব। কিন্তু হচ্ছে আপনার ও অর্ডার করে ফেলছে, পরে করে দিলাম। পরে আমার ফ্রেন্ড আছে সঞ্জয়, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে। পরে ওকে ফোন দিছি, আমি একটা অর্ডার পাইছি রে $5, বল দেখ ভালো দেখি। পরে ওকে আমি তখন স্কাইপিতে আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি, এই দেখ এই কাজ। পরে দুজনে কথায় করছি কাজটা, মানে কথা বলতে বলতে কাজটা করছি, জাস্ট কয়েক মিনিট, 10 থেকে 20 মিনিট লাগছে আর কি। করার পর ওকে বলছি দেখো করা শেষ, তুমি চেক দাও। পরে চেক দিয়ে হয়ে গেছে কাজ। নগদ আমার অর্ডারটা কনফার্ম। পরে বলতেছে তুমি অর্ডার ডেলিভারি দাও। কতক্ষণের মধ্যে ডেলিভারি দিলেন? 10 মিনিট পরে, 10 থেকে 20 মিনিট পরে ডেলিভারি দিলাম। ডেলিভারি দেওয়ার পর ও হচ্ছে আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করলো, রিভিউ দিল, তারপর হচ্ছে টিপস দেওয়ার পর তারপর ওটা ওর সাথে শেষ। আমি তারপর কাজ আর পাচ্ছি না, আবার সেম 2-3 দিন গেল, কাজ পাই না। তারপর হচ্ছে আমি হতাশ হই নাই, কিন্তু কারণ অর্ডারটা পাইছি, অর্ডারটা ফুল কমপ্লিট করছি, একদম স্যাটিসফাই আছি ওইটাই, দেন অর্ডারটা কমপ্লিট হয়েছে, কাজটা ভালো করছি। পরে আবার আরেকটা নক আসে, ওটাও হচ্ছে সেম $5 কাজ ছিল। ওইটা আমার এমন কপাল, ওই অর্ডারটাও ক্যান্সেল হয়। মানে আপনার সেকেন্ড অর্ডার দুইটা অ্যাকাউন্টে সেকেন্ড অর্ডার ক্যান্সেল হয়েছে আমার। সেকেন্ড অর্ডার ক্যান্সেল হয়েছে, $5 অর্ডার ছিল। পরে ওইটাও একটা মেয়ে ছিল যার অর্ডারটা ক্যান্সেল হয়। আমাকে সব কিছু দিছিল, ওটা আমার ভুলের জন্য ক্যান্সেল হয়েছে। আচ্ছা, আপনার ভুল? আমার ভুলের জন্য, হ্যাঁ, ওইটা ক্লায়েন্টের ভুল ছিল না। আমাকে অ্যাক্সেস দিচ্ছে, কিন্তু আমি অ্যাক্সেস নিতেই পারতাম না তখন, মানে কিভাবে নেয় সেটাই আপনি জানতাম না। পরে হচ্ছে আপনার জানতাম না, অর্ডারটা আমার ক্যান্সেল হয়। আমি তখন বলতাম কি জানেন, মানে এখন যেরকম প্রফেশনালি অ্যাক্সেস নিই ওরকম তো নিতামই না। ওকে বলতাম তুমি আমাকে অ্যাক্সেস দাও, এরকম অ্যাক্সেস দিবা, তুমি তোমার ফেসবুকের অ্যাকাউন্টের অ্যাক্সেস দাও, মানে ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড দাও, এটা কোনো বায়ার দেবেই মানে অনেকেই মানে ওই যে বললামই তো, প্রথম কয়েকজন দিছে, এইভাবে চাইতাম। কিন্তু এটা তো চাওয়ার তো অন্যায়, কারণ একজনের কাছ থেকে আমি তার পার্সোনাল ডকুমেন্ট চাইতে পারি না, চাইতাম তখন আর কি। পরে ওইটা এইভাবে ক্যান্সেল হয়, আমাকে যেটা চাইছেও দেবে না। আমি বলতে পারলাম আমি কাজ করবো কীভাবে, তো জানতামই না যে এটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার জন্য ইমেল দিয়ে মাধ্যমে নেওয়া যায়। ওইটা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করছি। ক্যান্সেল হয়ে যাওয়ার পর তারপর একটা অর্ডার আছে। তাহলে তো আপনাকে স্ক্যাম মনে হয় আপনি যখন পাসওয়ার্ডটা চান। মনেই করতে পারে, ফাইবারও মনে করতে পারে, বা বায়ারও মনে করতে পারে, দেন ও তো কাজই পারে না, কেন চাচ্ছ এটা। পরে ধরেন ওই যে বায়ারটা ক্যান্সেল করছে, কিন্তু আমার ওই দিন গিগটা র্যাঙ্ক হারাইছিল না, কেন জানি গিগ র্যাঙ্ক হারায় নাই। আচ্ছা, মানে তারপরে দিন আরেকটা অর্ডার পাই, ওটা $5 ছিল, ওটাও ডোমেন ভেরিফাই মেবি ছিল। ওটা আমি ফুল কমপ্লিট করছিলাম, ও আবার আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিছিল। আচ্ছা, নিজে থেকেই। পরে এরকম আমি ইউটিউবে ভিডিও দেখতাম যে কীভাবে কী করা যায়, কোনো সমাধান পাচ্ছি না। পরে একদিন শুভ স্যারকে আমি ফোন দিই, স্যার এরকম নাম্বার ছিল আপনার কাছে? হ্যাঁ, শুভ স্যার নাম্বার এখনও আমার কাছে আছে, তখন থেকেই ছিল, আগে থেকেই নাম্বার ছিল আমার কাছে। হোয়াটসঅ্যাপ ছিল না, বাট জাস্ট শুধুমাত্র আপনার ফোন নাম্বার ছিল। পরে হোয়াটসঅ্যাপে মানে ফোন দিই, পরে বললো যে স্যারই বলছে আমাকে যে তুমি একটা কাজ করো। তার আগে তো আমি এসআর ডিমার্টে আবার ভর্তি হই, ঠিক আছে। পরে স্যার বলতেছি কি আমার এসআর ডিমার্টে তো প্রতিদিনই হয়, এই সাপোর্ট দেয়, আমাদের সাপোর্ট আছে। তখন সাপোর্ট দিত মানে 3 জন, তখন 3 জন বা 2 জন সাপোর্ট দিত, মেবি 2 জন 21 সালে 2 জন সাপোর্ট দিত, 3 জন ছিল না। মাহি স্যার পরে আসছে, তার আগে ছিল। পরে স্যার বলতেছে যে
আপনি একটা কাজ করেন, আপনি স্যার ডিমাইটির সাপোর্টে যান, সাপোর্টে গিয়ে প্রবলেমগুলো দেখায়েন, আপনার যদি কোনো প্রবলেম থাকে। পরে স্যারই আমাকে লিঙ্ক দেয় সাপোর্টের বিষয়টা আপনি তখনও জানতেন না? তখন জানতামই না সাপোর্ট যে স্যার ডিমাইটি সাপোর্ট দেয়। পরে আমাকে স্যার লিঙ্ক দেয়, তখন হচ্ছে আপনি এখন যেমন জুম লিঙ্কে সাপোর্ট দেয়, তখন জুম ছিল না, তখন মিটে সাপোর্ট, গুগল মিটে সাপোর্ট দিত। আপনি মেবি জানবেন গুগল মিটে সাপোর্ট তখন। কিন্তু পরে সাপোর্টে যাইতাম, সাপোর্টে গিয়ে পরে যে সাপোর্ট দিত তাকে বললাম এই বিষয়টা দেন। যখনই আমি কোনো ক্লায়েন্টের কাছ থেকে এরকম চাই, এই আপনার ফেসবুক অ্যাক্সেস চাই, তখন তো ফেসবুক দিতে চায় না। কয়টা তো আসলে প্রফেশনাল কাজ না, ভেরি আনপ্রফেশনাল। তখন আনপ্রফেশনাল, কারণ তুমি একজনের কাছ থেকে কিন্তু নিতে পারো না ফেসবুকের অ্যাক্সেস বা যে কোনো পার্সোনাল ইনফরমেশন নিতে পারো না। পরে উনি আমাকে শিখাই দিল যে এরকম তোমাকে মানে সাপোর্ট ট্রেনার শিখাই দিল যে তুমি এভাবে নিবা না, তুমি অ্যাক্সেসটা নিবা হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজারে ঢুকে তুমি তোমার মেলটা শেয়ার করবা, মেলটা শেয়ার করার পর তারপরে হচ্ছে মেলের মাধ্যমে অ্যাক্সেস নিবা, এটা হচ্ছে প্রফেশনাল। পর শিখে গেলাম। পরে উনি আমাকে এটাও বলছিল যে এটা নাকি বিজনেস মেলের মাধ্যমে নিতে হয়, কিন্তু আমি বিজনেস মেলের মাধ্যমে আমি পরে বললাম যে বিজনেস মেলটা কি। পরে আমাকে বললো যে বিজনেস মেলটা হচ্ছে তোমার নিজের বানানো মেল, যেমন ধরেন এরকম বিজনেস মেল হবে support@, যেমন আমার নামে kartiksorkar.com বা support@srdimadi.com, এরকম মেল হবে, এটা হলো বিজনেস মেল। আমি পরে বললাম আমি বিজনেস মেল পাবো কোথায়, আমার তো আর ডোমেন কিছু নাই। পরে বলতেছে যে ডোমেন লাগবে না, জিমেলেই নেওয়া যাবে। পরে আমি ওনাকে বললাম যে তাহলে কীভাবে না একটু দেখাই দেন। পরে উনি দেখাই দিল আমাকে, উনার বিজনেস ম্যানেজার থেকে আমাকে মেল শেয়ার করলাম। পরে আমি দিলাম মেলটা, উনি ওনার বিজনেস ম্যানেজার থেকে আমাকে অ্যাক্সেস দিল। অ্যাক্সেস দেওয়ার পর আমার আবার স্ক্রিন শেয়ার করলাম, আমারটা দিয়ে কীভাবে আপনার ইনভাইট পাঠাইলে এবারে কীভাবে অ্যাকসেপ্ট করতে হয় ওটা দেখাইলো। ওটা দেখানোর পর আমি শিখে গেলাম ওইটা। এরপর পরে কোনো বায়ার আসলে জাস্ট আমি ওই মানে ইমেলটা তো শেয়ার করা যায় না, একটা ওয়েতে ইমেল শেয়ার করতাম, মানে যেভাবে বলে দিছে আর কি। ওইভাবে বলে দিছে বলতে ইমেল শেয়ার কথা উনি বলছিল না আমাকে যে ইমেল কীভাবে শেয়ার করতে হবে, আমি নিজে এটা তৈরি করছিলাম কীভাবে ইমেল শেয়ার করতে হবে। আমি ইমেল শেয়ার করতাম হচ্ছে পিডিএফের মাধ্যমে দেখাই দিতাম যে প্রথমে এখানে যাবা, তারপরে এইখানে যাইবা, তারপরে এখানে যাইবা, মানে মানে আপনার স্টেপ বাই স্টেপ দেখাই দিতাম যে এভাবে গেলে তুমি করতে পারবা। আচ্ছা, তো এরপর থেকে কি আপনার ওই যে রেগুলার অর্ডার চলতে থাকলো? এরপর থেকে হ্যাঁ, ওই যে বলতেছি তো যে তারপরে ওই যদি কোনো বায়ার আসতো, আমি অর্ডার না নিলেও সমস্যা নাই, ওই যে পিডিএফটা দিয়ে দিতাম যে তুমি আমাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দাও, ও বিজনেস অ্যাক্সেস দিয়ে দিত আমাকে, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, ওই অ্যাক্সেস নিয়ে আমি কাজ করতাম। তখন শিখে গেছি আমি যে বিজনেস ম্যানেজার নিতে পারি। পরে 2021 সালে মেবি আমি এই দুর্গাপূজার আগে মেবি আমি 30টা অর্ডার কমপ্লিট করি। এটা কত দিনে? জুলাই থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 15 তারিখ পর্যন্ত 30টা অর্ডার কমপ্লিট করি, 4 মাসে আর কি 30টা অর্ডার কমপ্লিট করি। আর একটা ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে আপনার 2021 সালের নভেম্বরের 15 তারিখ, যেদিন আমি লেভেল 1 পাবো, ওই দিন হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড দুইজনে ঘুরতে বেরোইছি। আমাদের দশমী ছিল সেদিন আর কি, আমাদের দুর্গাপুর দশমী ছিল। আমি আর আমার ফ্রেন্ড বাইক নিয়ে বেরোইছি, দুজনে অ্যাক্সিডেন্ট করি বাইকে। আচ্ছা, দুজনে অ্যাক্সিডেন্ট করি, এমন অ্যাক্সিডেন্ট ছিল প্রচণ্ড পরিমাণ ক্ষত হয়েছে, মানে ক্ষত বলতে প্রচণ্ড পরিমাণ। আমার ফ্রেন্ড 15 দিনের মতো আপনার হাসপাতালে ভর্তি ছিল, 15 না বেশি 1 মাসের মতো ভর্তি ছিল। আমিও হচ্ছে হোম রেস্টে ছিলাম, আমি হচ্ছে আপনার হাসপাতালে ছিলাম না, আমার মাথায় এখানে আঘাত খাইছিলাম আর কি। আর হচ্ছে ডিরেক্ট ওই মানে স্পটে 2জন ডেড, অন্য অপোজিট সাইডে যে 2জন ছিল স্পটে ডেড হয়ে গেছিল। না, আমাদের একটা পকেট রাস্তায় ছিল আর কি এটা। এরকম সিচুয়েশনে গেছিলো তখন আর কি। ওই দিনকে আমি লেভেল পাবো, ওই দিনকে এরকম অ্যাক্সিডেন্ট করছি। ওই পরে কয়েকদিন কাজ করতে পারি নাই। ওই তখন আমার অর্ডার ছিল, তখন আমার টুকটাক যদিও বড় অর্ডার ছিল না। আর তখন এই কনভার্সন এপিআইটা নতুন আসলো, ফেসবুক এপিআই কনভার্সন এপিআইটা, সার্ভার সাইড ট্র্যাকিংটা আর কি। আমি তো ট্র্যাকিং নিয়ে কাজ করি, ট্র্যাকিংটা নতুন আসলো আর কি কনভার্সন এপিআইটা। কিন্তু আমি তখন তো জাস্ট পিক্সেল সেট আপ করতে পারতাম আর হচ্ছে ডোমেন ভেবে করতে পারতাম, অত ভালো বেশি কাজ করতে পারতাম না, ছোট ছোট কাজ করতে পারতাম আর কি। যাই হোক, তারপর হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট করার পর আমি তো 15 দিনের মতো হোম রেস্টে ছিলাম। তখন কাজ আসতো, আমাকে করতে দিত না বাইরে থেকে। এই প্রথম যখন অর্ডার মানে আপনার হলো, আমার অ্যাক্সিডেন্টটা হলো, তখন আমার যে ভাই আছে না অমিত মণ্ডল, ও আমার বাড়িতে কয়েকদিন ছিল এসে, পরে ও আমার কাজ করে দিত কয়েকদিন। আমি করতে পারি, কাজ আপনার থেমে থাকেনি, ওই যে ও করছে,
ও করছে আর কি, আমি করিনি, নাহলে ও তো করছে। আসলে আপনার অনেক ক্ষতি হয়ে যেত যদি ক্ষতি হয়ে যেত, হ্যাঁ অনেক ক্ষতি হয়ে যেত যদি আমি আর কি কাজ না করতে পারতাম। তারপরে জীবনে চাইতে ক্ষতি আর কি আছে বলেন, যদি মরে সেটা যেতাম তো কি করতাম। অবশ্যই, হ্যাঁ মানে যেহেতু ওখান থেকে কিন্তু বেঁচে বেঁচে আসছি সেহেতু আর কি ও আর কি ওই কাজগুলো করতো আমার, তারপরে আমি আস্তে আস্তে করছি আর কি, ওই শুয়ে শুয়ে করতাম আর কি আস্তে আস্তে। 4-5 দিন না বেশি, 8-10 দিনের মতো, 8-10 দিনের মতো আমি কোনো কাজ করিনি সম্পূর্ণ। ওই অমিত SMS থেকে শুরু করে সব কিছু ওই করছে। ও কিন্তু তার আগে কাজ পাইছে, আমার কাজ পাওয়ার মনে হয় 1 মাস পরেও কাজ পাইছে। মানে আপনার যে কয়েকজন ফ্রেন্ড সার্কেল আপনারা একসাথে শিখলেন, আপনার মোটামুটি সবাই এখন বর্তমানে ফ্রিল্যান্সার? সবাই, হ্যাঁ। সঞ্জয় ও হচ্ছে লেভেল 2 সেলার, কিন্তু টপের সব কিছু কমপ্লিট। তারপর হচ্ছে অমিত লেভেল 2 সেলার, যে SRD মাটি থেকে কাজ শিখছে। আচ্ছা, কোন ব্যাচের স্টুডেন্ট ছিল? ও আমার ব্যাচের, সেম ব্যাচের স্টুডেন্ট। তো এই যে এসআর ড্রিম আইটি থেকে আপনি কোর্স করলেন, এই যে 4 মাসের মধ্যে 30টা অর্ডার কমপ্লিট করা তো আসলে মুখের কথা না, মানে খুব বড় ব্যাপার এটা। তখন 4 মাসে 30টা অর্ডার মানে অনেক কিছু মনে হয়েছে, কিন্তু এখন আমার মাসে 30টা অর্ডার কমপ্লিট হয়। মাসে 30টা অর্ডার কিন্তু বিষয়টা হচ্ছে, হ্যাঁ মাসে 30টা অর্ডার কমপ্লিট করেন, আবার বড় অঙ্কের অর্ডার কমপ্লিট করেন। এখন তো আলাদা হয়ে গেছে না, এখন টপের হয়ে গেছি না। এখন তো আমি $5 একটা অর্ডার পেলেই খুশি। আচ্ছা, আর এখন কত ডলার পাইলে খুশি হবেন? এখন তো ডলার আসলে এটা বলা পসিবল না যে কত ডলার, এখন যত বেশি পাবো তত খুশি হবো। যত বেশি। কিন্তু এক্সপেকটেশন গুলা কেমন থাকে? ধরেন আমার যে কাজের কোয়ালিটি, আমি যে কাজগুলো দিই, আমার কোনো কাজই, বেশিরভাগ কাজই আমার $100 উপরে থাকে ম্যাক্সিমাম। নিম্নে ধরেন $100। আমার কিন্তু এভারেজ যে সেলিং প্রাইস থাকে ওটা কিন্তু হাই, অনেক হাই। অনেক হাই। আপনি যেহেতু টপ রেটেড, অনেক হাই টপ রেটেড, কিন্তু মেবি এটা ওরা বলে না, বাট এক্সপিরিয়েন্স থেকে বলি, মেবি এটা $70 থেকে $80 নিচে এভারেজ সেলিং থাকলে দেয় না। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে টপ রেটেড। কিছু কিছু মানুষের টপ রেটেড না পাওয়ার একটাই কারণ, খুবই আপনার কম বাজেটে কাজ করলে সে টপ রেট কখনোই পাবে না। মানে সেক্ষেত্রে আপনি যদি একটু টিপস অ্যান্ড টিপস বলতে হচ্ছে আপনার টপ রেটেড পেতে গেলে অবশ্যই এভারেজ সেলিং প্রাইসটা বেশি লাগবে, আর কোয়ালিটিফুল সার্ভিস দিতে হবে। কোয়ালিটিফুল সার্ভিস না দিলে টপ রেট পাবেন না, কারণ ফাইবার কিন্তু এটা ম্যানুয়ালি চেক করবে, একদম ম্যানুয়ালি। আচ্ছা আচ্ছা। ফাইবারে একটা সাকসেস ম্যানেজার থাকবে বা একটা ম্যানেজার থাকবে, যেটা আপনার অ্যাকাউন্টটা পর্যবেক্ষণ করবে যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কি না, আপনি কোনো ক্লায়েন্ট বাইরে নিছেন কি না, বা কোনো কিছু কোনো ক্লায়েন্টের সাথে খারাপ আচরণ করছেন কি না, ওরা ম্যানুয়ালি চেক করবে। যখন দেখবে যে আপনার অ্যাকাউন্টে ঝামেলা আছে, তখন টপ রেট দেবে না, লেভেল 2 রেখে ঝুলে রেখে দেবে আপনাকে। এটা আপনার হচ্ছে লেভেল 2 থেকে টপ রেটেড আসতে মানে কতদিন লাগছে? অ্যাকাউন্ট তো 2020-এ খোলা, বাট আমি তো 21-22 কাজ করি নেই, 23 থেকে কাজ শুরু করছি। 23-22-এ না, দাঁড়ান দেখি, হ্যাঁ 22 থেকে শুরু করছি, 22-এর লাস্টের দিক থেকে শুরু করছি আর কি। 22-23-24 জুনের 4 তারিখে পেয়েছি টপ রেট। আচ্ছা আচ্ছা। এই যে এই বছর টপ রেট পেয়েছি, হ্যাঁ। আমার প্রথমবারে দিছে, আমার রিকমেন্ড ফ্লাপ হয়ে যাওয়ার পরে টপ রেট দিয়ে দিছে আমাকে। আমার অ্যাকাউন্টে কোনো ঝামেলাই ছিল না, কোনো ঝামেলা নাই, আমি এখনও ঝামেলা নিয়ে কাজ করি না, তো আমি তো বাইরে কোনো পেমেন্ট নিই না। আচ্ছা, মানে আপনি সব ফাইবারে আমি কোনো আমার পার্সোনাল ডকুমেন্ট, আমি শুধুমাত্র কাজের জন্য ইমেলটা শেয়ার করি, বাট আমার ইমেল শেয়ার করার প্রসেসটা আলাদা, আমি কারোর মতো শেয়ার করি না, যেমন অনেকে ইমেল শেয়ার করে দেয়, ওরকম শেয়ার করে না আমি। মানে আপনার কিছু ইউনিক জিনিসপাতি আছে, অবশ্যই থাকে, সবারই থাকে, এটা কোনো ঝামেলা নেই। আমি কোনো ফোন নাম্বার কখনো দিই নেই, তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ বা অনেকেই হোয়াটসঅ্যাপ চায় বা আসে, কখনোই দিই না। তারপরে আপনার আমি কোনো লিঙ্ক শেয়ার করি না, যেমন ধরেন আপনার এই মিটের লিঙ্ক বা জুমের লিঙ্ক আমি কখনো শেয়ার করি না। তো আমি কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের মিটিং করি, ফাইবারের যে জুম আছে রেকর্ডেড জুম, ওইটাতে করি। ওটাতে করার প্রথম কারণটা হচ্ছে আপনার ওটাতে যদি আমি করি, এই মিটিং করি, ওটা রেকর্ডেড থাকে, ফাইবার তখন দেখতে পারে যে আমি কোনো কিছু করছি কিনা, কোনো ক্লায়েন্টকে বাইরে নিছি কিনা। বাইরে না তো পসিবলই না, বাইরে কখনো নিব না, কারণ আমার কাছে আমার ফাইবার অ্যাকাউন্ট ভীষণ দামি, একটা সরকারি চাকরির মতো, আমার ফাইবার অ্যাকাউন্ট মানে সরকারি চাকরি একটা। আচ্ছা আচ্ছা। আমরা কি এটা বলতে পারি যে আপনি ফাইবারের প্রতি খুব বেশি লয়াল? আমি ফাইবারের প্রতি খুব বেশি লয়াল, ফাইবারের জন্য ফাইবারের জন্যই এত কিছু। তো এখন হচ্ছে আপনি বর্তমানে কি 2টা অ্যাকাউন্ট থেকে কাজ করছেন? 2টা অ্যাকাউন্ট থেকে কাজ করছি, বাট আমার একটা অ্যাকাউন্ট বন্ধ করছি। ওইটা অ্যাকাউন্ট আমি ফাইবারের সাথে কথা বলবো, তারপর চালু করবো, তাছাড়া ওটা চালু করবো না। যদি টপ রেট, কিন্তু এটা আমার টপ রেট নমিনেটেড, বাট বন্ধ করছি হচ্ছে আপনার কয়েকদিন ধরে। কিন্তু এটা যদি ফাইবার আমাকে অনুমতি দেয় যে না আমাকে চালাতে পারবা, আমি চালাবো না, তাও
ওটা অন্য কাউকে আমি দিয়ে দেবো, আমি চালাবো না, ওটা আমার মায়ের নামে, অন্য আমার ভাই অথবা ভাই তো চালায়, আর একটা ওর অ্যাকাউন্ট আছে, অন্য কাউকে আমার মাও যদি চায় আমার মাও শিখতে পারবে, কিন্তু আমাকে শিখাবো না, মানে আপনি হচ্ছে অন্য কাউকে দিয়ে দেবো আর কি, যদি চায় অন্য কাউকে, আমি চালাবো না, বেশি মাত্র বন্ধই করে দেবো, কারণ এত চাপ নেওয়া সম্ভব না, মানুষের পার্সোনাল লাইফ বলে তো আছে তাই না কিছু। তো এখানে আসলে এসআর ড্রিম আইটির স্টুডেন্ট থেকে সাপোর্ট ট্রেনার হওয়ার যে জার্নিটা, সেটা একটু আমাদের সাথে শেয়ার করেন। সাপোর্ট ট্রেনার হলো আপনাদের এসআর ড্রিম আইটিতে এই কিছুদিন আগে একটা ইভেন্ট হলো, আমাদের যে ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি হলো, তখন হচ্ছে আমাকে তো ইনভাইট করা হয়েছিল, আর আমি তো টপ আর্নার এসআর ড্রিম আইটির, সো আমাকে ইনভাইট করা হয়েছিল, ওইখানে আসছিলাম, তখন ওইখানে আমাকে স্যারই বলছে যে আপনি একটা কাজ করেন, আপনার ক্যাটাগরির যে কাজ আছে এই ক্যাটাগরির কাজগুলো আমরা আনতেছি, মানে সামনে আনতেছি, তো আপনি একটু মানে সাপোর্ট দেন এই বিষয়ে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি। পরে একদিন স্যার আমাকে ফোন দিল যে এরকম সাপোর্ট দিবেন, আর আমি যেন খালি শুধু পিক্সেলে কাজ পারি তা কিন্তু না, পিক্সেল তো আমি জাস্ট পিক্সেল নিয়ে কাজ করি বা আপনার এপিআই নিয়ে কাজ করি, আমি কিন্তু ফেসবুক অ্যাডস পারি। মানে ক্যাটাগরি বলতে আপনার যে ক্যাটাগরি স্যার যেটা বললো, এই ক্যাটাগরিটা আসলে কি? আমার ক্যাটাগরিটা হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স। আচ্ছা, ওয়েব অ্যানালাইটিক্স যেটা হচ্ছে একটা বিজনেসের ক্ষেত্রে, একটা অনলাইন বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হচ্ছে যদি আপনি ওয়েব অ্যানালাইটিক্সের কাজ না করেন আপনার ওয়েবসাইটে, তাহলে আপনার অ্যাডসের খরচ প্রচুর হবে। যখন একটা আপনার ওয়েবসাইটে ওয়েব অ্যানালাইটিক্স করাবেন, যেমন গুগল অ্যানালাইটিক্স বা ফেসবুক পিক্সেলের মাধ্যমে কনভার্সনের পেজ যদি করান, তাহলে কিন্তু আপনার অ্যাডসের যে মানে বাজেটটা কমে যাবে, কারণ হচ্ছে আপনি অ্যাড অপটিমাইজ করে অ্যাড চালাতে পারবেন প্রত্যেকটা বিজনেসের জন্য। আপনার এই ফেসবুক পিক্সেল বলেন বা গুগল অ্যানালাইটিক্স বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি কেউ ই-কমার্স বিজনেস করে তারও লাগবে, 100% শিওর তা লাগবেই, না হলে তো সে বিজনেসই করতে পারবে না, অ্যাড চালাতে পারবে না। এখন তো আর এসইও দিয়ে খালি শুধু এসইও করলে হয়ে যায় না, এখন তো সবাই পেইড অ্যাড বেশি চালায়। সো পেইড অ্যাড চালাতে গেলে আপনাকে অবশ্যই ফেসবুক পিক্সেল বা গুগল অ্যানালাইটিক্স করতেই হবে। সো এই দিক দিয়ে একটা ডিমান্ডফুল একটা কাজ। আমরা যে কাজ করি না, ধরেন আপনার এই ফেসবুক অ্যাডসের কাজ 7 দিন করে $100 দেয়, আমাদের হচ্ছে আপনার 1 দিন করে $100 দেয়, কিন্তু আমাদের কাজটা আবার ওয়ান টাইম প্রজেক্ট বা টু টাইম প্রজেক্ট এরকম হয়, এর থেকে বেশি কিন্তু হয় না। কিন্তু অর্ডার ভ্যালু তো বেশি আবার, কারণ হচ্ছে আপনার ওরা যারা অ্যাডসের কাজ করে তাদের তো আমরা তো অ্যাডসও পারি, কারণ যে হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স করবে ও তো অ্যাডসও লাগবে, ওই অ্যাডসের আপনার এই সার্ভিসটা আমরা দিই। কারণ যখন একটা ক্লায়েন্ট এসে বলে আমাকে পিক্সেল করে দাও, তখন পিক্সেলটা করে দিই আমি। পিক্সেল করে দেওয়ার পর আমিই বলি, নিজে থেকেই বলি তুমি তো পিক্সেল করলো, এখন কী করবা, এখন তুমি অ্যাড চালানোর জন্য কাউকে তোমার দরকার, আমি অ্যাডস পারি, আমি অ্যাডস করে দিচ্ছি, পরে অ্যাডও করে দিই। মানে এভাবে হচ্ছে আপনি আপনার ওই এক টপিকের বাইরে হচ্ছে আরেকটার উপর কাজ নিয়েছি। আচ্ছা, সো এই যে তারপর আমরা যেখানে ছিলাম যে স্টুডেন্ট থেকে যে সাপোর্ট ট্রেনার হওয়ার যে জার্নিটা, তারপর শুভ স্যার কল কল দিয়ে বললো যে আপনি কি এটা করতে পারবেন, সাপোর্ট দিতে পারবেন। পরে আমি স্যারকে বললাম যে স্যার আমি তো এখনো জব করিনি, এরকম জব তো করিনি, আর ট্রেনার তো পসিবলই না, করিনি কখনো। মানে আপনার একটু কনফিডেন্সে কি ল্যাকিংস ছিল, এরকম কিছু? ল্যাকিংস কম্পিউটার মানে ছিল না, আমার ল্যাকিংস ছিল হচ্ছে আপনার কখনো কারোর সাথে কথা বলতে না, এরকমভাবে কমিউনিকেশনের প্রবলেমস। কমিউনিকেশন বলতে আপনার ধরেন এই যে ভয়েস ওভারে, যে মানে কলে কথা বলতে, কারোর সাথে সরাসরি কথা বলতে, পরিচিত লোক ছাড়া কারোর সাথে কথা বলি নাই, একটু ইন্ট্রোভার্ট না। যেমন ধরেন আমি যদি পরিচিত থাকেন, যেমন আপনি যদি পরিচিত না থাকেন, আমি কিন্তু আপনার সাথে কথা বলতে পারবো না। পরিচয় আছে, জড়তা থেকে যায় আপনার। পরিচয় থাকলে আমি সবার সাথে কথা বলতে পারবো, কিন্তু পরিচয় না থাকলে কথা বলতে পারবো না। যেমন ধরেন যারা সাপোর্টে আসে তারা তো স্টুডেন্ট, তাদের সাথে কিন্তু আমার পরিচয় নাই। সো এই জন্য স্যারকে বলছি যে স্যার আমার তো এরকমভাবে একটু ভোকালে সমস্যা আছে, আমি কথা বলতে তো পারবো না এরকমভাবে। পরে স্যার আমাকে বললো যে আপনি তাহলে একটা কাজ করেন, আপনি আমাদের সাপোর্টের অন্য যারা ট্রেনার আছে, আপনি 15 দিন 20 দিন টাইম নেন, দেখেন ওনারা কীভাবে কথা বলে, একটু দেখে তারপর আমাকে জানান। পরে আমি কয়েকদিন সাপোর্টে করলাম, পরে দেখি যে না পারবো মনে হয়, কারণ কয়েকদিন সময় লাগতে পারে। যেমন আমি হচ্ছে আপনার গত মাসে জয়েন করছি, গত মাসে থেকে এখন একটু ইমপ্রুভ হচ্ছে, আগে প্রতিনিয়ত আপনার ইমপ্রুভ হচ্ছে, কারণ একটা জিনিস দেখতে দেখতে শিক্ষা যায়, তাই না? একবারে তো আর কেউ শিখতে পারে না কোনো কিছু। এন্ড আমার মনে হয় যে আপনি যে সাপোর্ট দিচ্ছেন, সাপোর্ট দেওয়ার আপনার মানে স্টুডেন্টকে যে আপনি শেখাচ্ছেন জিনিসটা, আমার মনে হয় আপনি এই জিনিসটা এনজয় করতেছেন। এনজয় মানে আমি তো বলি, আমি আর একটা জিনিস বলি, ওটা হচ্ছে আপনার আমি যখন প্রথম সাপোর্টে যেতাম না আপনাদের,
মানে SRDMIT-র, তখন কিন্তু আমি সাপোর্টে গিয়ে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। ওই যে পুরো মানে সিরিয়াল থাকতো, সিরিয়াল না, সিরিয়ালের জন্য না, আমি বসে থাকতাম বাস দেখতাম আচ্ছা দেখতেন, কাজ কার কোন প্রবলেম, কারণ যখন কোনো স্টুডেন্ট প্রবলেম নিয়ে আসতো ওই প্রবলেম আমি দেখে রাখতাম যে কি প্রবলেম নিয়ে আসছে, দেখেও শেখা যেত, ওটা দেখে শেখা যেত, মানে অনেক কিছু। ওইটাই সবচেয়ে বেশি শেখা যেত, কারণ হচ্ছে আপনার আমি তখন প্র্যাকটিক্যালি প্রবলেমগুলো দেখতে পাইতাম, সলভ করা দেখতে পারতাম, ওইটা করতাম। ওইটা করতে আমার ভালো হয়েছে, আমার অনেক কিছু শিখতে পারছি। আর এখন তো আপনার ওই সাপোর্ট দিচ্ছি, কোনো প্রবলেম নিয়ে আসলে আমি যদি না পারি আমি ডিরেক্ট বলে দিই আমি পারি না, আপনি অন্যজনের কাছে যান। আর যদি ক্যাটাগরির বাইরে যদি হয়, হ্যাঁ আমি এখনো বলে দিই যে আমি পারি না, কারণ একজন মানুষের সব কিছু শেখা পসিবল না। যেমন ধরেন আমাকে গুগল অ্যাডসের বিষয় যদি আসে, আমি পারবো না, কারণ গুগল অ্যাডস আমি জিরো নলেজ, গুগল অ্যাডস আমি পারি না। আমি গুগল অ্যাডস আসলে আমি যে গুগল অ্যাডসে ভালো তাকে রেফার করে দিই। আমাদের SRDMIT-তে গুগল অ্যাডসের ভালো ট্রেনার আছে, এক্সপার্ট আছে, ওনাকে আমি রেফার করে দিই। তাহলে আপনি কোন বিষয়ের উপর পার্টিকুলারলি সাপোর্ট দিই? আমি হচ্ছে আপনার সাপোর্ট দিই এখন ফেসবুক অ্যাডসের বিষয়ে আসলে সাপোর্ট দিই। আর হচ্ছে আপনার ওয়েব অ্যানালাইটিক্সে যত বিষয় আছে, ওয়েব অ্যানালাইটিক্সে যা আসে, অ্যানালাইটিক্স বিষয় যদি আসে, ভগবানের আশীর্বাদ আমি সব দিতে পারবো। রিলেটেড সাপোর্টও তো আপনি? হ্যাঁ অবশ্যই, ফাইবার রিলেটেড সাপোর্ট তো অবশ্যই দিই। আমি ফাইবার রিলেটেড সাপোর্ট এরকম দিই, আমি ফাইবারে কিন্তু আমাদের যে স্টুডেন্ট ওদেরকে আমি আমার যে পার্সোনাল প্রোফাইলের কমিউনিকেশন পর্যন্ত দেখাই কিন্তু। হ্যাঁ এটা আমি শুনেছি, এটা আমি জানতে পারছি যে আপনি হচ্ছে স্টুডেন্টদের সাথে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনটা আমি শেয়ার করি। কিন্তু প্রতিদিন যদি কেউ বলে যে কমিউনিকেশন মানে জাস্ট একটু দেখান, আমি কিন্তু দেখাই। সেদিন একটা স্টুডেন্ট আসছে, বলে ওকে আমি দেখাইছি আমার কমিউনিকেশন কীভাবে করি। আমি ইভেন্ট আমি কাজও দেখাইছি কীভাবে কাজ করতেছি, কিন্তু ক্লায়েন্টের সাথে আমি মিটিং করি ওটা আমি দেখাতে পারি না, কারণ ওটা দেখানো সম্ভব না। ওইটা আসলে আমার ওইটা আমার পার্সোনাল একটা ক্লায়েন্টের সাথে কথা তো আর বলা যায় না, আসলে প্রাইভেসি ব্রিচ হবে। জাস্ট আপনার আমি এই আমার কমিউনিকেশনগুলো দেখাই এখনো। আচ্ছা এখন কি এটা মানে রেগুলার দেখাচ্ছেন স্টুডেন্টদের? রেগুলার বলতে রেগুলার না, যাদের প্রবলেম হয় আমি কমিউনিকেশন দেখাই যে এইভাবে কমিউনিকেশন করি। তাদের আসলে কি প্রতিক্রিয়া থাকে? তারা তো খুশি হয় প্রচুর, কারণ তাদের এটা তো কমিউনিকেশন মানে কি বুঝতে পারছেন? হ্যাঁ সেটাই তো, মানে মেইন ল্যাকিংস যেটা থাকে আমাদের স্টুডেন্টদের কমিউনিকেশন, সেটা হচ্ছে কমিউনিকেশন। কাজ পারে তো অনেকেই, কিন্তু কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে সেই বিষয়গুলো অনেকেই বোঝে না, যে এটা কমিউনিকেট করতে হবে, এটা কি করতে হবে না করতে হবে বুঝে না। সেদিন একটা ক্লায়েন্ট আসছে, বলতেছে যে ফাইবারে যদি আমি কাজ করি কি বলতে পারবো কি বলতে পারবো না। পরে আমি বলে দিলাম যে এটা বলতে পারবেন, এটা বলতে পারবেন না। স্টুডেন্ট হ্যাঁ বলতেছে যে আমি কি ফাইবারে মেল শেয়ার করতে পারবো? আমি বলছি না, উইদাউট অর্ডারে কিন্তু অবশ্যই মেল শেয়ার করবেন না, ফাইবার কিন্তু আপনাকে ধরে ফেলবে। প্রথম গেল এটা। আর দ্বিতীয়ত বলতেছে যে আমাকে জুমে যেতে পারবো? আমাকে হ্যাঁ জুমে যেতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই ফাইবার জুম ইউজ করতে হবে। আচ্ছা সেটা অর্ডার করার আগেই হোক আর পরেই হোক। অর্ডার করার আগে হলেও আপনি যেতে পারবেন, কিন্তু ফাইবারের যে রিকমেন্ডেড জুম আছে ওইটা ইউজ করবেন। আর যদি ফাইবারের মানে অর্ডার করার পরে হয় তাহলে তো আপনি আরেকটা মানে অর্ডার পেজে একটা জুম পাবেন, ওইটা ইউজ করতে পারবেন। আচ্ছা সো আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন যে ফাইবারে আসলে কোন কোন কাজগুলো করা যাবে না? ফাইবারে কোন কাজগুলো করা মানে কোন কমিউনিকেশনের সময় কি বলা যাবে না? হ্যাঁ যেমন আপনি পেপাল ইউজ করতে পারবেন না, পেপাল বা অন্য কোনো ব্যাংক ডিটেলস ইউজ করতে পারবেন না, ব্যাংক নাম্বার বা অন্য যা আছে ওগুলো ইউজ করতে পারবেন না। তারপরে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক শেয়ার করতে পারবেন না, পেজ লিঙ্ক শেয়ার করতে পারবেন না। তারপরে হচ্ছে আপনার উইদাউট অর্ডারে ইমেল শেয়ার করতে পারবেন না। তারপরে আগে জুম লেখা যেত না, কিন্তু এখন লেখা যায়, জুম লিখি আমি, লেখা যায়, জুমে সমস্যা হয় না। জুম লিখতে পারেন, কিন্তু ফাইবার জুম লিখবেন, মানে আগে ফাইবার দেবেন তারপরে জুম লিখবেন, যাতে ফাইবার বুঝতে পারে যে না এটা ফাইবার জুমের কথা বলছি, আমার বানানো নিজের ক্রিয়েট করা জুমের কথা বলি নেই। তারপরে হচ্ছে আপনার অন্য মার্কেট প্লেসের কথা বলা যাবে না, যেমন ফাইবারের ভিতরে আপওয়ার্ক কথা বলা যাবে না, আপওয়ার্কের ফাইবারের কথা বলা যাবে না। আচ্ছা মানে ফাইবারের বাইরে মানে আউট অফ মার্কেটের কথা বলা যাবে না। ওকে ফোন নাম্বার দিয়ে বাইরে নিয়ে যাওয়ার মতো কোনো কথা বলা যাবে না। অনেকে যারা বলে এরকম তাদের ক্ষেত্রে কি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়? অবশ্যই সাসপেন্ড হবে, আজ না হলে কাল হবেই, অথবা কোনো না কোনো প্রভাব পড়বে। পেমেন্ট কথা লেখা যায় না, লেখা যায় না, @সাইন দিলে দেয়, কিন্তু কাজের ক্ষেত্রে দেওয়া যায়, সমস্যা নাই। আমি পেমেন্ট কথাও লিখি, বাট সব সময় না, সবসময় লিখি, বুঝে লিখি। যেমন পেমেন্ট আমি এখন পেমেন্টই লিখি, আগে পেমেন্ট লিখতাম PAY পেমেন্ট, মানে পে না, ওটা একদম PE দিতাম যাতে আপনার ফাইবার না ধরে। আচ্ছা এরকম কিছু, মানে এরকম কিছু টেকনিক্স খাটিয়ে হচ্ছে আপনাকে। হ্যাঁ অনেক করি, বাট ওটা ফাইবার সমস্যা করে না এখন হচ্ছে আপনার আগে ছিল বেশি, এখন কোনো প্রবলেম করে না। ওই পেমেন্ট কথা না লিখলে আপনি পেমেন্ট নেবেন কীভাবে? সমস্যা নেই তো।
ফাইবার তো বুঝতে পারতেছে আপনি পেমেন্ট নেবেন, তাহলে লিখলে সমস্যা নাই তো। ঠিক আছে। তো এখন হচ্ছে আপনি যেহেতু একজন টপ রেটেড ফ্রিল্যান্সার, আপনার স্বাভাবিকভাবেই আপনার কাজের প্রেশার খুব বেশি থাকে। তো এই যে এসআর ড্রিম-আইটির সাপোর্ট প্লাস আপনার যে পার্সোনাল কাজ, আপনি যেহেতু ফ্রিল্যান্সার, এই দুইটা কাজ আপনি কিভাবে ব্যালেন্স করেন? আচ্ছা, এইটা একটা দারুণ প্রশ্ন করছেন। এইটা করার জন্য আমাকে আমার যে কোঅর্ডিনেটর উনি অনেক হেল্প করে। আমার যদি কোনো ধরেন এখন আমার সাপোর্ট হচ্ছে 7টা থেকে 12টা পর্যন্ত। আমার সাপোর্টের টাইমে আমার একটা ক্লায়েন্ট নক দিল, এটা স্যারও আমাকে বলছে সমস্যা নেই, আপনি ক্লায়েন্ট মেসেজ দিলে ক্লায়েন্টকে জাস্ট জুমে তো বেশিক্ষণ লাগে না, জুমে একটু কথা বলে আপনি তারপর সাপোর্ট দেন, সমস্যা নেই। আমি এটা করি। এটা করার জন্য আমাকে আমার কোঅর্ডিনেটর প্রচুর হেল্প করে। যেমন ধরেন সেদিনকে আমার একটা ক্লায়েন্ট আসছে, আমি হচ্ছে সাপোর্টে ছিলাম, মানে তখনই সাপোর্ট দিচ্ছি, কিন্তু একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টে মেসেজও করতেছি, সাপোর্ট দিতেছি। এখন ক্লায়েন্ট বলতেছে যে তুমি একটু জুমে আসো। তখন আমি আমার যে কোঅর্ডিনেটর ওনাকে বললাম যে আমার তো ক্লায়েন্ট আসছে, মেসেজ দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম যে ম্যাম আমার তো একটা ক্লায়েন্ট আসছে, সো ক্লায়েন্টের বলতেছে জুমে যেতে আমাকে, আমি তো আপনার জুমে যাওয়া দরকার এখন একটু। বলতে ঠিক আছে যান, আপনি জুমে যান, আমি যদি অন্য কোনো আপনার স্টুডেন্ট আসে আমি বলতেছি যে উনি স্যার একটু ব্যস্ত আছে, স্যার এখন একটু ক্লায়েন্টের সাথে জুমে মিটিং করতেছে, এ কথা বললাম। যদি কেউ আসে সত্যি কথা বলে দেয় উনি। আচ্ছা আচ্ছা, তারপর উনি হচ্ছে আরেকটা সাপোর্টে চলে যায় তখন? না উনি হয়তো বা জানি না, কিন্তু মানে স্টুডেন্টের কথা বলছি। স্টুডেন্ট যায়ও না, স্টুডেন্ট বসে থাকে, ও তো কারণ ওই যে বলছে যে উনি অন্য মানে আপনার ক্লায়েন্টের সাথে মিটিং করতেছে, তখন ও বসে দেখে আমি হচ্ছে আপনার ওর সাথে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আমি ওনাকে সাপোর্ট দিই। এরকম করি। হ্যাঁ, এরকম করি। তা আপনার কাজগুলো আসলে মেইনলি কি রাতেই থাকে নাকি সারাদিনই থাকে? আসলে তো ফাইবারের কাজ কখন আসে এটা বলা পসিবল না, বেশিরভাগই রাতে আসে। আমার রাত্রে প্রচুর রাত জাগতে হয়, যেমন দিনে আমি ঘুমাই, দিনে ঘুমাই, রাত্রিতে জাগি রাত 11টা তো 12টা পর্যন্ত সাপোর্ট দিই, 12টার পরে আমার নিজের কাজগুলো করি, 12টা থেকে 3টা বা 4টা পর্যন্ত করি, তারপরে ঘুমাই। সো এই এসআর ড্রিম-আইটি এখন বর্তমানে আসলে স্টুডেন্টদের জন্য যা করছে, যেমন একের পর এক আমরা হচ্ছে সাপোর্ট ট্রেনারদের সংখ্যা বাড়াচ্ছি, সাপোর্টের আওয়ার্স বাড়াচ্ছি, আর তার পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা আমরা এসআর ড্রিম-আইটি থেকে দিচ্ছি স্টুডেন্টদের জন্য। তো আপনি অ্যাজ আ ফ্রিল্যান্সার, সাপোর্ট ট্রেনার হিসেবে না, অ্যাজ আ ফ্রিল্যান্সার আপনি বলেন যে এসআর ড্রিম-আইটির এই বিষয়গুলো একজন স্টুডেন্টের জন্য কতটুকু দরকার? একজন স্টুডেন্টের জন্য সাপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট, এর চাইতে ইম্পর্টেন্ট কিছু আর নাই। আপনি যতই কাজ শিখেন, দুনিয়ার সব কাজ পারেন, প্রথমেই কিন্তু আপনি কিছু আমি কি পারতাম বলেন, আমি কি প্রথমে কিছু পারতাম? আমি তো আপনাকে প্রথমে বললামই যে আমার প্রথম কাজটা কমপ্লিট, দ্বিতীয় কাজটা ক্যান্সেল হয়েছে। এটা তো আমি যদি মানে জানতাম এটা কিছু, সাপোর্টই জানতাম, ধরেন এছাড়া সাপোর্ট আছে, আমার সাপোর্টের বিষয়টা জানতাম, সাপোর্টে গেলে আমি সমাধান পাবো, তাহলে কি আমার ক্যান্সেল হয় বলেন? ক্যান্সেল হতো না কিন্তু, কারণ আমি সাপোর্ট থেকে শিখতে পারতাম যে এটা বায়ারকে বলতে হবে, ফাইবারের সাপোর্টে যেতে পারবো আমি, তখন কিন্তু আমার অর্ডারটা ক্যান্সেল হইতো না। আচ্ছা, এরকম কি হয় যে সাপোর্টে আপনাদের স্টুডেন্টরা এসে একদম সব কাজ কমপ্লিট করে নিয়ে যায়? এরকম হয়, কিন্তু আমার এখনো হয় নাই, আমি জাস্ট গাইডলাইন দিয়ে দিছি। সেদিনকে একটা ছেলে আসে, ও জাস্ট গাইডলাইন নিল, ও স্ক্রিন শেয়ার করলো, গাইডলাইন নিল, পরে অর্ডারটা করছে $10। পরে দেখলাম এসআর ড্রিম-আইটির গ্রুপে ও পোস্ট করছে, মানে আপনার গাইডলাইন অনুযায়ী অর্ডারটা পেয়েছে, $10 একটা অর্ডার পেয়েছে দেখলাম। কিন্তু আমি এখনো আর কি, যদি চাই কোনো স্টুডেন্ট বলে যে আমার যদি সাধ্য থাকে ওই কাজটা আমি করে দিতে পারবো, ওই আপনার কি বলে সাপোর্ট টাইমে আমি করে দেবো, সমস্যা নেই, কারণ এটা সমস্যা নেই। আমি অনেকের কাজ করে দিই, এরকম আমি আরও অনেকের কাজ করে দিছি। আপনার সাপোর্ট মানে আপনার এই সাপোর্টে জয়েন করার আগে আমি অনেকের কাজ, যেমন আমার ছোটো ভাইয়ের কাজ যেটা ওটা পারে না, ওটা কিন্তু আমি করে দিই। তারপরে আমার আরেকটা ভাই আছে, ওর কাজ যদি ও না পারে আমি দেখাই দিই ওকে। আচ্ছা, ওই যে অমিত মণ্ডল বললাম যে আমার ও যদি না পারে, যদি কোনো কাজ না বুঝতে পারে, আমাকে দেখাই দিন যে এটার পর এটা করতে হবে, এটা কর, ও এটা করে, হয়ে যায়। তো সাপোর্টে ঘটে যাওয়া 1 মাসের মধ্যে আপনার সাথে এমন কোনো ফানি ইনসিডেন্ট হয়েছে যেটা আসলে মনে রাখার মতো? ওরকম এখনো হয় নাই, কারণ আমি তো কেবল রিসেন্টলি জয়েন করছি, ওরকম কোনো ফানি কোনো মোমেন্ট এখনো হয় নাই, আশা করি হবে। হ্যাঁ, অবশ্যই হবে, সব স্টুডেন্ট তো একরকম হয় না, সেটাই। আর হচ্ছে আপনি কোন জিনিসটা সব থেকে বেশি এনজয় করেন, ফ্রিল্যান্সিং করাটা নাকি সাপোর্ট দেওয়াটা? এখন হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং তো আমার এক ফুল টাইম জব যাকে বলে, এটা ফুল টাইম নিয়ে নিছি আমি কিন্তু অনার্স কমপ্লিট করছি এবছর আর কি। আমার অনার্স কমপ্লিট,
মাস্টার্সে ভর্তি হবো সামনে আর কি। আর হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংটাকে ফুল টাইম নিয়ে নিছি। মানে ওই যে বললেন আপনার সরকারি চাকরির মতো। জি সরকারি চাকরি আমি যা ইনকাম করি সরকারি চাকরির মতোই। আচ্ছা, তো এই ফ্রিল্যান্সিং এর বাইরে এখান থেকে একটু সরে এসে আপনার কি কোনো প্ল্যান আছে যে সামনে বিজনেস করবেন? আপাতত কোনো প্ল্যান নাই, আপাতত ফ্রিল্যান্সিংই আছি। ফ্রিল্যান্সিংই আছি আর স্টাডি সাপোর্ট, এই দুইটা মিলিয়েই থাকবো আপাতত আর কি। আর নতুন কোনো প্ল্যান নাই আমার। নতুন প্ল্যান এটাই প্রথম প্ল্যান এ হচ্ছে ফ্রিল্যান্সিং, প্ল্যান বি হচ্ছে এসআরডিএমআইটি। এখন 3 নম্বর প্ল্যানটা একজন মানুষের জন্য এত প্ল্যান থাকার কি প্রয়োজন নাই মনে করি। পারবো না এত প্ল্যান করলে দুইটার একটা পারবো না আমি। এই জন্য আর যে কোনো একটা জায়গায় হচ্ছে স্টিক থাকা উচিত, তাই তো? যে কোনো এই জন্য আমি আপনার প্ল্যান সি আর আমি ট্রাই করতে যাচ্ছি না, এই দুইটা নিয়ে থাকবো এখন। আচ্ছা, আপনার ভিতর ওই যে ইয়ারটা ছিল, ভয় অথবা জড়তাটা ছিল যে আপনি সাপোর্ট দিতে পারবেন কিনা, এখন সাপোর্ট দেওয়ার পর কি মনে হচ্ছে? এখন ওই ভয়টা নেই আর, কারণ বললামই তো এখন সবই পারি মোটামুটি। ওরা যে প্রবলেম নিয়ে আসে সবই মোটামুটি সলভ করতে পারি। আমার এই টপিকের উপর আমি যে টপিকে কাজ পারি ওই টপিকের উপর যে প্রবলেম নিয়ে আসে মোটামুটি সলভ করতে পারি। বাট যদি অন্য টপিক আসে আমি অন্য কাউকে রেফার করে দিই, কারণ ওটা আমি পারি না, যেটা আপনি পারেন না আমি মানে নরমালি বলে দিই যে আমি এটা পারি না। লেন্দি করার কোনো প্রয়োজন নেই। এটা তো এমন না যে আমার মানে ওকে বলতে হবে যে এরকম মানে অনেক দূর ঘুরে এসে পরে বলবো যে পারি না, এটা বলার তো কোনো প্রয়োজন নাই। আমি পারি না, একজন মানুষ সব কিছু পারবে এমন না, সেটা খুবই স্বাভাবিক। এই জন্য আমি বলে দিই যে আপনি একটু অন্য স্যারের কাছে যান, অন্য কাছে গেলে আপনি এটা সমাধান ভালো পাবেন আমার চাইতে। আচ্ছা, এখন আপনি বলেন যে আপনি যে এই পর্যন্ত আসলেন, 2টা অ্যাকাউন্ট, টপ রেটেড সেলার, অনেক বড় ব্যাপার। কিন্তু একটা মাসে আপনার ম্যাক্সিমাম ধরেন কত ইনকাম হয়? টোটাল ইনকাম আমরা ধরেন জিজ্ঞেস করলাম না আপনাকে। আচ্ছা ঠিক আছে, ম্যাক্সিমাম ধরেন এই মাসে আমার ইনকাম হয়েছে এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত আজকে হচ্ছে 20 তারিখ, এই পর্যন্ত আমার ইনকাম হয়েছে $900 মতো ইনকাম হয়েছে এই মাসে আর কি। আচ্ছা, $900 ইনকাম হয়েছে। গত মাসে মোটামুটি একটু বেশি হয়েছিল, সবচেয়ে বেশি ইনকাম হয়েছিল গত মাসে। যেমন গত মাসে ধরেন 3000 বা 4000 এরকম হয়েছিল আর কি, ডলার। মানে এরকম আপনার এটা ছিল ধরেন হাইয়েস্ট ইনকাম না? হ্যাঁ, গত মাসে হাইয়েস্ট। মানে এখন এরকমও হয়েছে যে আসলে সেই $5 থেকে এখন আপনার হচ্ছে দেখা যাচ্ছে $4000 পর্যন্ত আপনার এক মাসে ইনকাম হয়ে যাচ্ছে। তা আপনার কি মনে হয় আপনি এই পর্যন্ত আসাতে এসআরডিএমআইটির অবদানটা কতটুকু? 100% অবদান। এসআরডিএমআইটি থাকলে আমি কি আসতে পারতাম? আমি তো কাজ শিখতে পারতাম না। তাহলে কি করতে হতো আমার বলেন? তাহলে আমি অনার্স পাস করতাম, এই মানে গভর্নমেন্ট জব অথবা হচ্ছে কোম্পানি কোনো জবের জন্য ট্রাই করতাম, দৌড়াদৌড়ি করতাম, এই মানে এসআরডিএমআইটি আছে দেখেই আপনি এই পর্যন্ত আসতে হ্যাঁ অবশ্যই। তাহলে আমি কাজ শিখতাম কোথায় বলেন? কাজই শিখতাম কোথায় আর এই ইনকামই করতাম কোথায়? ধরেন এসআরডিএমআইটি হলোই না, নাই এসআরডিএমআইটি, তাহলে আজকে আপনি কোথায় থাকতেন? কোন একটা প্রাইভেট জব অথবা যদি সরকারি জব মনে হয় পেতাম না, কারণ বর্তমান যে অবস্থা প্রাইভেট কোনো জব করতাম, এরকম একটা অবস্থা। তো কিন্তু এই পর্যায়ে আপনি থাকতেন? এই পর্যায়ে থাকতাম না। আমি রিসেন্টলি যেমন এসআরডিএমআই জয়েন করলাম, এই জয়েন করার আগে জাস্ট ফ্রিল্যান্সিংই করছি, কিন্তু অন্য কিছু করি নাই। কিন্তু কখনো আপনার জব করা হয়? কখনো জবও করি নাই। ফার্স্ট জব এটাই কিন্তু আমার। তারপর আপনার ফার্স্ট জব হলেও জিনিসটা কিন্তু আসলে আপনার ওই ক্যাটাগরির মধ্যেই পড়ে, তাই না? আমি যে কাজ পারি ওই ক্যাটাগরি। যেমন আমি যদি আপনার করতাম, কোন একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম, আমার যে লেখাপড়া যে জানিয়ে করছি ওইটার উপর কিন্তু জব হতো না, অন্য ক্যাটাগরি জব হতো, একটু টাফ হয়ে যেত। আর এইখানে এমন হয়েছে, আমি যেমন এসআরডিএমআই জব করছি, এই জবটা আমার ক্যাটাগরিতে, আমি যে কাজটা পারি ওই ক্যাটাগরিতে জব, ওইটাই আমি সার্ভিসটা দিচ্ছি। সার্ভিস না, জাস্ট মানে সাপোর্ট দিচ্ছি। আপনি তো আপনার নলেজটা শেয়ার করতেছি আর কি, জাস্ট সাপোর্ট দিচ্ছি। আচ্ছা, সো এখন আপনার এই পর্যন্ত আসলেন, প্রথম ইনকাম সেটা দিয়ে আপনি কি করেছিলেন মনে আছে? প্রথম ইনকাম দিয়ে হচ্ছে আমি ওই জুলাইয়ের লাস্ট 30 তারিখে আমরা টাকাটা তুলছিলাম, 4000 টাকা তুলছিলাম। আমি আগের যে $10 করছিলাম ওটা তো উঠাতে পারিনি, ওটা তো জাস্ট ছিল ওই যে আমার মায়ের অ্যাকাউন্ট থেকে 4000 টাকা তুলছিলাম, ওইটা দিয়ে কিচ্ছু করিনি, জাস্ট বাড়িতেই এই বন্ধু বান্ধব মানে মিষ্টি খাওয়াইছিলাম বাড়ির সবাইকে। আচ্ছা, মিষ্টি খাওয়াইছিলেন। আর প্রথম ইনকাম জীবনের। আর বাসায় আপনার রিঅ্যাকশন কেমন ছিল যখন এরকম প্রথম ছেলে ইনকাম করছে? যখন আমি $10 কাজ পাই তখন থেকেই আমার বাসায় পজিটিভ ফিডব্যাক ছিল। আচ্ছা, তো এই পর্যন্ত আপনার বাসার জন্য সবথেকে বড় কিছু আপনি করেছেন, স্পেশাল কিছু বলতে এখন একটা মানে বাড়িতে আমি নতুন করে মানে আপনার বাড়ি তৈরি করতেছি আর কি। আপনি আপনাদের গ্রামে বাড়ি তৈরি করতেছেন? গ্রামের বাড়িতে
বাড়িতে বাড়ি তৈরি করতেছি আর কি, স্পেশাল এটাই, আসলে আর অন্য কিছু করতে পারি না এখনো মা বাবার জন্য। এটা তো আসলে আপনি যে বললেন যে আপনি বাবা মার জন্য সামনে আরো অনেক বড় কিছু করবেন, তেমন এখনো কিছু করতে পারিনি, সামনে বড় কিছু করবো আর কি, জাস্ট ঘর দিচ্ছি এই। আর কিন্তু এই যে এই বয়সে আপনি অনার্স কমপ্লিট করছেন, এই বয়সে এসে আপনি যে আপনার ফ্যামিলির জন্য নিজে থেকে একটা বাড়ি তৈরি করতে পারছেন, যেটা অন্যান্য 10 জন মানুষের থেকে কিন্তু এই জিনিসটা আলাদা। তা আপনি যে এখন এই পর্যন্ত আসতে পেরেছেন, এর পিছনে কার অবদান সব থেকে বেশি ছিল এসআর ড্রিম আইটির বাইরে? সবচেয়ে বেশি অবদান ছিল আমার ফ্রেন্ডের। আপনার ফ্রেন্ড সঞ্জয়, যে আপনাকে ইনফ্লুয়েন্স করেছে? হ্যাঁ হ্যাঁ, ও আর আমি একসাথে কাজ করছি, কারণ ও সবচেয়ে বেশি অবদান। আমার সমস্ত ফ্রেন্ডই এরকম মানে পজিটিভ, সবাই, কারো মনে কোনো হিংসা নেই, মানে সবাই হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং করছেন, কারো মনে কোনো হিংসা নেই। আমার রিসেন্টলি আমার এক ফ্রেন্ড এসআর ডিমার্টিতে ভর্তি হয়েছে। এখন উনি কি আগে ফ্রিল্যান্সিং করতো না? না, আগে করতো না, রিসেন্টলি ভর্তি হয়েছে। আমাকে ভর্তি করছে যে এটাতে ভর্তি হ, কিছু করতে পারবি। আর তারপর শিখার পর তোর এসআর ডিমার্টিতেও তুই জবের অপরচুনিটি আছে, ওখানেও জব করতে পারবি, যদি চাস ওখানেও জব করতে পারবি, অনলাইনে বাড়ি বসে করতে পারবি, সমস্যা হবে না। আপনার জীবনে আসলে অনেক সফলতার গল্প শুনলাম, এখন আপনাকে যদি বলি আপনার জীবনে যে কোনো একটা ব্যর্থতা আমাদের সাথে শেয়ার করতে, সেটা কি ছিল? আমি বেশিরভাগই যে ট্রাই করি, আপনার ইউটিউব চ্যানেলে আমি সফল হতে পারিনি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, চাইছিলাম একটা ইউটিউবার হতে, বাট ইউটিউবার হতে পারিনি, ওইটাই ব্যর্থতা আমার। তাছাড়া আর ব্যর্থতা তো আমি দেখছি না। মানে আপনি এই পর্যন্ত বলা যায় যে স্মুথলি আসছেন। হ্যাঁ, আমি যা মোটামুটি করছি, মানে আমি তো আর ওইরকম মানে যাই শিখে কাজ শিখেই তো শুরু করছি, এই জন্য ব্যর্থতা ওরকম আসে নাই। ব্যর্থতা হচ্ছে আপনার যদি আপনি কাজ না শিখেন, তাহলে পরে ব্যর্থতা হতেই পারে আপনার। আর যতই আপনার একটা ট্রেনার যতই কাজ শিখাক, আপনার যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। এসআর ডিমাইডি বলেন বা অন্য যে কোনো কিছুই বলেন, মানে আপনি নিজের আগ্রহটাই হচ্ছে সবথেকে বড়, শেখার ইচ্ছা, কাজ করার ইচ্ছাটাই হচ্ছে সবথেকে বড়। এখন হচ্ছে আপনি যদি ইচ্ছা করেন যে না আমার এই কাজ শিখতে হবে, কাজ শিখে এখান থেকে কিছু আর্ন করতে হবে, তাহলে অবশ্যই পারবেন। আর যদি বলেন যে না জাস্ট দেখাই দিল ওই বিয়ে করছি শেষ পারবো, তাহলে সম্ভব না, কারণ একদিনে সম্ভব না। আমার কম্পিউটার চালানোর এক্সপিরিয়েন্স জানেন কত সাল থেকে কম্পিউটার চালাই আমি? কত সাল থেকে? আমার কম্পিউটার চালাই হচ্ছে অনেক আগে থেকে, বাট আমার বাড়িতে কম্পিউটার কিনি 18 সালে। আমি বাজারে গিয়ে নেট চালাই, নেট প্লাস কম্পিউটার চালাইতাম। বাজারে আমার পাশে একটা বাড়ি ছিল, ওনার বাড়ি, উনি বাজারে দোকান ছিল ওনার, উনি কম্পিউটারের গান টান, আগে তো গান লোড দিত কম্পিউটার দিয়ে, তখন আমি বাজারে গিয়ে কম্পিউটার চালাতাম, ওই গান টান লোড দিয়ে দিতাম। 2013 সাল থেকে কম্পিউটার চালাই আমি। 18 সালের ভিতর আমার ওই কম্পিউটার চালায় আমার কিন্তু মোটামুটি আপনার মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শেখা হয়ে গেছিলো, যে বাজারের কম্পিউটারে বসে বসে আমি শিখছিলাম ওইগুলা। মানে মোটামুটি শিখছিলাম, ওরকম এক্সপার্ট ছিলাম না, ওইবার নিজের কম্পিউটারে কিনে এক্সেলের কাম শিখছি, এখন মনে নাই ওইগুলা। আচ্ছা, এখন এই যে ফ্রিল্যান্সিং যারা করে তাদের মধ্যে দেখা যায় এখনকার বর্তমান যে জেনারেশন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি ধৈর্য জিনিসটা হচ্ছে থাকে না ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের ভিতর। তো তারা হচ্ছে মানে কাজ করার সাথে সাথেই তারা মনে করে যে পরের দিনই টাকা ইনকাম করতে পারবে, তো তাদের উদ্দেশ্যে কিছু ক্যারিয়ার গাইডলাইন দেবেন? এটা আসলে কোনোভাবেই সম্ভব না। আপনার আজকে আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন, কালকে ইনকাম করবেন, এটা কোনোভাবেই পসিবল না। মানে সেক্ষেত্রে তাদের মানে কোন জিনিসটা সব থেকে বেশি ফলো করা? সবথেকে বেশি ফলো করতে হবে হচ্ছে আপনার কাজ শিখতে হবে। যেমন যারা এসআর ডিমাইটেড স্টুডেন্ট, তাদেরকে অবশ্যই, যারা ট্রেনার তারা কিন্তু কিছু একটা পারে, কিছু একটা না পারলে তো এখানে আসে নাই। তো তাদের দেখানো রুলস দেখে দেখে কাজ শিখতে হবে। তারপরে যদি কোনো জায়গায় ঠেকে যায়, সাপোর্ট তো আছে, ওইখানে গিয়ে সাপোর্ট থেকে হেল্প নিতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ওকে বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। যেমন একটা কথা বলি, আমি বা যে কোনো একজন মানুষ জব পায় কখন? সে কিন্তু অবশ্যই সে ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিকই ধরেন, ম্যাট্রিক মানে এসএসসি পাস করার পরে কিন্তু সে জব পায়। এসএসসি পাস করতে একজন মানুষের সময় লাগে কতদিন? 15 বছর, 16 বছর, বা পড়ালেখার জন্য কিন্তু 10 বছর তার পড়ালেখা করতে হয়। 10 বছর পড়ালেখা করে যারা জব পায়, কেমন থাকে আপনার ওটার আর্নিং? ধরেন 10, 20, 15 বা 15-20 হাজার, এখন তো এরকমই অবস্থা, এরকম থাকে। এখন একটা মানুষ যদি চিন্তা করে আমি আপনার 3 মাস কোর্স করে লাখ লাখ টাকা ইনকাম করব, এটি সম্ভব? এটা পসিবল না। তুমি 10 বছর কষ্ট করে তুমি জাস্ট 20,000 টাকা ইনকামের এই একটা জব পাইতেছো, ওইখানে তুমি 3 মাস করে তো পসিবলই না। তোমাকে তো অবশ্যই হার্ডওয়ার্ক, মানে কাজ তো অবশ্যই শিখতে হবে, কাজ না শিখলে তো কাজ হবে না।
তুমি জাস্ট ভিডিও দেখলা, মানে ট্রেনার যা শিখাইছে জাস্ট তুমি ভিডিও দেখে গেলা, তুমি বাড়িতে কোনো প্র্যাকটিস করলা না, কোনো কিছু করলা না, তাহলে কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। নিজের চেষ্টাও থাকতে হবে, প্র্যাকটিসও থাকতে হবে, দুইটাই থাকতে হবে, তাছাড়া সম্ভব না। সো আমাদের নিউ জেনারেশনের জন্য তো এই কথা বললেন। লাস্টলি হচ্ছে এসআর ড্রিম আইটি কেন আসলে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা সেটা একটু বলেন। এসআর ড্রিম আইটি প্রথমত হচ্ছে এসআর ড্রিম আইটি যে আপনার এই কোর্সের ফিটা নেয় এটা খুবই কম। আপনি কি দেখেন বাংলাদেশে কিছু কিছু কোর্স মানে আছে যারা হচ্ছে জাস্ট একটা টপিকের উপর করবে, একটা টপিক নিয়ে হচ্ছে আপনার সার্ভিস দেবে, ওরা প্রাইস অনেক অনেক বেশি। আবার ধরেন এখানে তো অনেকগুলো টপিক, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স আছে, আবার ইংলিশ কমিউনিকেশন আছে, নিউলি আর একটা আসছে যে সার্ভার ট্র্যাকিং, যেটা আমি সাপোর্ট দিই, এটাও আনবে, স্যার বললো এটাও অ্যাড করবে, সবগুলো অ্যাড করবে একটা সার্ভিসের ভিতর, যেখানে হচ্ছে আপনার খুবই কম। কিন্তু প্রথমত যে কোনো একজন ফ্রিল্যান্সারের জন্য প্রথমে কিন্তু বেশি টাকা সে খরচ করা পসিবল না, কারণ এটা সবাই বোঝা উচিত যে না, একটা মানুষ এত টাকা খরচ, মানে ধরেন 25-30 হাজার টাকা যদি ফ্রিল্যান্সিং কোর্স কিনতে যদি তার এত টাকা লাগে, তাহলে সে ফ্রিল্যান্সিং শিখবে কিভাবে শিখবে? বাইরে থেকে তো অনেক আছে যারা মিডল ক্লাস, তারা কিন্তু 20,000 টাকা জোগাড় করে হচ্ছে এই ফ্রিল্যান্সিং শিখানোটা কিন্তু টাফ হয়ে যায়। সেখানে হচ্ছে এসআর ড্রিম আইটি খুব কম খরচে, আমার মনে হয় কিছুদিন আগে 1,000 টাকা কোর্স ছিল। 1,000 টাকা কিন্তু অনেকে রেস্টুরেন্টে বসলেই কিন্তু খরচ হয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করলেই মানে আপনার শেষ হয়ে যায়। সেই দিক থেকে আপনার এসআর ড্রিম আইটি 1,000 টাকা কোর্স করাচ্ছে আপনার শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং বেস্ট। এখন হচ্ছে বর্তমানে 2,000 টাকা, খুবই কম টাকা, বর্তমানে 2,000 টাকা করছে, মানে খুবই কম, কিন্তু খুবই কম। আবার কোর্স কিন্তু অনেক মানে লং একটা কোর্স করাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার সাপোর্টটা দিচ্ছে লাইফ টাইম, মানে 1,000 টাকায় আপনি কি পাচ্ছেন? লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন, এটা একটা বেস্ট। কিন্তু কারণ আপনি ধরেন আজকে ইনরোল করছেন, আপনি 2 বছর পরেও কিন্তু সাপোর্ট পাচ্ছেন। এটা কয়জন দেবে বলেন? দেবেই না। আমার বেশিরভাগ কোম্পানি, বেশিরভাগ আপনার যারা কাজ শিখে বেশিরভাগই আমরা 2 থেকে 3 মাস সাপোর্ট দেয়। আর এখানে এসআর ড্রিম আইটি দিচ্ছে আপনার লাইফ টাইম ব্যাপারটাই তো আলাদা। আপনি লাইফ টাইম সাপোর্টে এসে আপনি এসআর ড্রিম আইটি ধরেন, আপনি এসআর ড্রিম আইটির বর্তমানে চলতেছে 61তম ব্যাচে চলতেছেন। 5 বছর পর কিন্তু 61 থাকবে না, 5 বছর পর কিন্তু ধরেন 200 বা 300তম ব্যাচ চলে যাবে। আপনি যখনই হচ্ছে আপনার এসআর ড্রিম আইটিতে কিছু মনে ধরেন আপনি কাজ করতেছেন কিন্তু প্রবলেম পড়লেন, কি করবেন? তখন সাপোর্টে যাবেন। সাপোর্টে গিয়ে যখন আপনি বলবেন যে আমি 61তম ব্যাচের স্টুডেন্ট, তখন চলছে 200 বা 300 এরকম ব্যাচ চলতেছে। যখন বলবেন আমি 61তম ব্যাচের স্টুডেন্ট, কি একটা ব্যাপার না? 61তম ব্যস্ত সাপোর্ট, মানে 61তম ব্যস্ত 200 বা 300 নাম্বার ব্যাচের সাথে সাপোর্ট পাচ্ছে। এটা একটা প্রথম কথা হচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। মানে এখন এমনও আছে দেখেন, যেমন আমি 1 নম্বর ব্যাচের স্টুডেন্ট, আমি যদি সাপোর্টে যাই তাহলে তো বলবে কি ব্যাপার, 1 নম্বরের সাপোর্ট এখনো আছে। সেটাই হচ্ছে তো এখনো হয়তো, হ্যাঁ যদিও আমার সাপোর্ট হচ্ছে 50 থেকে শুরু, 50 থেকে আপনার বাকিদেরটা শুরু, আগের গুলো আমার কাছে আসে না। এরকম আরো কমন কতগুলো সাপোর্ট আছে, কমন সাপোর্ট যেমন মাহি স্যারেরটা কমন সাপোর্ট, তারপর হচ্ছে আপনার ফয়সাল স্যারের কমন সাপোর্ট, ওটা তো আপনার একবার 1 থেকে 61 পর্যন্ত। ওনাদের কাছ থেকে শুনেছি একদম ওই 1, 2, 3 নাম্বার ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু এখনো সাপোর্ট দেয়। তাহলে এটা দারুণ ব্যাপার না? এটাই তো আপনার এসআর ড্রিম আইটি সবথেকে ইউনিক যে বিষয়টা। সেটাই আরো তো বললে তো আরো বলা যায়, বাট আরো বলা যায়, কিন্তু এই দুটোই তো একজন এই এসআর মানে স্টুডেন্টের জন্য এনাফ, কম বাজেট আর হচ্ছে আপনার লাইফ টাইম সাপোর্ট। তাহলে হচ্ছে বিগিনারদের জন্য এসআর ড্রিম আইটি ছাড়া আমি মনে করি যে আর কোনো বিকল্প নাই যদি সে কম বাজেটে প্লাস হচ্ছে আপনার লাইফ টাইম সাপোর্ট চায়। এই আর কি। সো ডিজিটাল মার্কেটিং এর জন্য ডিজিটাল মার্কেটিং বা ওয়েব অ্যানালিটিক্স এর জন্য অবশ্যই ওভারঅল মানে আমাদের এখানে যা কোর্সেস আছে সেগুলোর জন্য, কারণ ওয়েব অ্যানালিটিক্স এটার ভিতরে ইনক্লুড থাকবে না, এটা তো মানে হয়তো বা ইনক্লুড থাকবে, হয়তো বা নেক্সটে একটা কোর্স হতে পারে, বাট এটার তো মূল্য বেশি হবে না, খুবই কম হবে না। সেটাই, আমরা তো এমন আসলে প্রাইস রাখছি, আমি এই পর্যন্ত আসলে যাদের সাথে কথা বললাম সবাই বললো এটা আসলে এত টাকার কোর্স না, এটার ভ্যালু আমি যদি হিসাব করতে যাই সেটা 50,000 টাকার উপর হয়ে যায়। অনেক আছে 50,000 টাকা কোর্স আছে না, অনেকেই তো করে মনে হয়। সেটাই। সো থ্যাংক ইউ আপনার এই আসলে মূল্যবান যে আমি বলবো নলেজ সেগুলো শেয়ার করার জন্য, আপনার সাকসেস স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য। এখন হচ্ছে আমরা একটা গেম খেলবো আপনার সাথে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার গেম। আপনাকে খুব দ্রুত আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, ঠিক আছে? ওকে। এসইও আর এসইএম?
এসইও। লিঙ্কডইন অ্যাডস অর টুইটার অ্যাডস? লিঙ্কডইন। ওয়ার্ডপ্রেস অর শপিফাই? দুটোই আমার কাছে বেস্ট লাগে, বাট আমাকে শপিফাই বেশি ভালো লাগে। ফ্রিল্যান্সার অর আপওয়ার্ক? ফ্রিল্যান্সার আমি করি না, আপওয়ার্কে কাজ করি। আপওয়ার্ক অর ফাইবার? ফাইবার ডেফিনেটলি, আমি টপ রেটেড। এক্স্যাক্টলি। ইমেল মার্কেটিং অর এসএমএস মার্কেটিং? ইমেল মার্কেটিং বেস্ট হবে এসএমএস মার্কেটিং থেকে। কন্টেন্ট মার্কেটিং অর ইনফ্লুয়েন্সার? কন্টেন্ট মার্কেটিং। ইউটিউব অর টিকটক? অবশ্যই ইউটিউব। ওকে। লং টার্ম ক্লায়েন্টস অর শর্ট টার্ম ক্লায়েন্টস? লং টাইম ক্লায়েন্ট, সবাই চাই এটা। ওল্ড ক্লায়েন্টস অর নিউ ক্লায়েন্টস? প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনার নিউ ক্লায়েন্ট, বাট ওল্ড ক্লায়েন্টের কাজও করতে হবে। প্রথম মানে দুটো ক্লায়েন্টই দরকার, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, যেমন ধরেন আজকে একটা আমাকে বায়ার নক দিল, প্রথম প্রায়োরিটি ফার্স্ট নিউ ক্লায়েন্ট পাবে, কারণ নিউ ক্লায়েন্টকে আমি যখন ম্যানেজ করবো, ওর কাছে ম্যানেজ করার পর, কারণ যে হচ্ছে ওল্ড ক্লায়েন্ট কিন্তু ও আমার কাছে থাকবে, যেহেতু আমাকে নক দিছে। আর নিউ ক্লায়েন্টকে যদি আমি মেসেজটা না দিই, তাহলে কিন্তু ও থাকবে না। তো ফার্স্ট প্রায়োরিটি নিউ ক্লায়েন্ট, সেকেন্ড প্রায়োরিটি আপনার, মানে মেইন কথা হচ্ছে একজন আপনাদের জন্য হচ্ছে ক্লায়েন্টই হচ্ছে সব থেকে বড় প্রায়োরিটি। দুটো ক্লায়েন্টই আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে, বাট এই ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই নিউ ক্লায়েন্টকে দেওয়া উচিত, কারণ নিউ ক্লায়েন্ট ও যদি চলে যায় অন্য কারোর কাছে, তাহলে কিন্তু আমি কাজটা হারাবো। আর পুরাতন ক্লায়েন্ট 2 মিনিট পরে উপলে দিলে সমস্যা নেই। ওকে। স্কিল অর হার্ড ওয়ার্ক? দুটোই লাগবে, স্কিলও লাগবে, হার্ড ওয়ার্কিং লাগবে, দুটোই লাগবে। ওকে। টি উইথ ওয়ার্ক অর কফি উইথ ওয়ার্ক? আমি আসলে কফি বেশি খাই, টি খাই না। টি খাই বলতে শুধুমাত্র রং চাটা খাই, আর হচ্ছে আপনার কফিটা খাওয়া হয়। বাট আমি খুবই আপনার এই কি বলে অলস, আমি বাড়িতে কফি আনি, বাট কফি আমি কখনো বানাই না, আমার মা বানিয়ে দেয়। যদি বানিয়ে দেওয়া হয় তাহলে খাওয়া হয় আর কি, তাহলে খাওয়া হয় না। আমি বেশিরভাগই আপনার খাই হচ্ছে বিস্কিটটা খাই। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমি বলি যে চিপস অর বিস্কিট, সেক্ষেত্রে বলুন বিস্কিট। আচ্ছা আচ্ছা। ক্যানভা অর ফটোশপ? আমি ক্যানভা ইউজ করি। চ্যাট জিপিটি অর জেমিনি? চ্যাট জিপিটি বেস্ট। মর্নিং পারসন অর নাইট পারসন? আমি তো নাইট পারসন, আমি তো মর্নিং পারসন না। ওকে, থ্যাংক ইউ। এই ছিল আমার আজকের আপনার সাথে হচ্ছে র্যাপিড ফায়ার। এরপর হচ্ছে আমি আপনার সাথে আরেকটা সেশন করতে চাই, এটা হচ্ছে মিথ অর রিয়ালিটি। সেটা আমি ফাইবার নিয়ে কিছু প্রশ্ন করবো আপনাকে। সেটা যদি মিথ হয় তাহলে আমাকে রিয়ালিটিটা বলবেন, আর যদি রিয়ালিটি হয় সেটা তো হলোই। ঠিক আছে, ঠিক আছে। ফাইবারে শুধুমাত্র নিম্নমানের সার্ভিস পাওয়া যায়? না, ফাইবারে নিম্নমানের সার্ভিস পাওয়া যায় না। ফাইবারে হাই প্রাইজের কাজ অনেক আছে, যেটা আমি করি। হাই কাজের কাজ অনেক করি। হাই কাজ কীরকম, যেমন ধরেন $100 উপরে তো হাই কাজই বোঝায়, কারণ $100 সমান বাংলাদেশি টাকায় 10,000 টাকা। একটা কাজ 10,000 টাকা